রোজি আর তুবা একবারে রেডি হয়ে নিচে নেমে এলো। আসিফ তো ভালোমতোই খাচ্ছিল, কিন্তু তুবাকে দেখামাত্রই খাবার ওর গলায় আটকে যাওয়ার উপক্রম হলো। তুবার দিকে চোখ যাওয়া মাত্রই কালকের ছবিগুলো দৃষ্টিপটে ভেসে উঠছে। হালকাটি শার্ট তুলে রাখা, নতানো কোমরের বাঁকে খেলা করা আলো ছায়া, আর সেই তিল। সবকিছুই জীবন্ত। তুবা আসিফের পাশের চেয়ারটা টেনে বসে পড়ল। আসিফকে বিষম খেতে দেখে রিমু পানি এগিয়ে দিয়ে বলল, আস্তে আস্তে খাও আসিফ। আসিফ এক ঢোকে সম্পূর্ণ পানি শেষ করে নিচে তাকিয়ে খেতে লাগল। কিন্তু চোখ কি তার আপন? সেই সকল নিষেধাজ্ঞা অমান্য করে বেঁকে চলে গেল তুবার পেট আর কোমরের মাঝখানে, যেখানে এখন ক্রস বেল্ট আটকানো আছে। আসিফ ভাবল, মেয়েটা কি এখনো চেইনটা পরে আছে? থাকলে এই অ্যাঙ্গেল থেকে দেখতে কেমন লাগবে? পরক্ষণেই নিজের কুরুচিপূর্ণ চিন্তা ভাবনাকে ধিক্কার দিয়ে খাবার শেষ না করেই উঠে পড়ল। পিছন থেকে শাহিদা বেগম ডেকে বললেন, খাবার শেষ করে যা বাবা। আসিফ উপরে উঠে যেতে যেতে বলল, আর সম্ভব না, বড় আম্মু। খাওয়া এক পর্যায়ে লুৎফর রহমান তুবার চোখের দিকে তাকিয়ে বললেন, তুবা, মা তোমার চোখে কি হয়েছে? এমন ফ্যাকাশে লাগছে কেন? তুবা মুখ ভর্তি খাবার চিবোতে চিবোতে অস্পষ্ট করে বলল, কিছু হয়নি, চাচ্চু। আমি গ্রে কালার লেন্স লাগিয়েছি। তুবার অস্পষ্ট কথাগুলো পুরোপুরি বুঝতে পারলেন না। তিনি বললেন, লেন্স কবে লাগালে? আমার জানা মতে তোমার চোখে তো সমস্যা ছিল না। তাহলে? রিমু বলল, চাচা, এগুলো ওয়ান টাইম লেন্স। বিভিন্ন কালারের এই লেন্সগুলো মেয়েরা চোখের সৌন্দর্য বৃদ্ধি করতে পরে থাকে। সাদ্দাত হোসেন বললেন, এগুলো চোখে লাগাতে হয় না, তুবা। চোখ নষ্ট হয়ে যাবে। তুবা ঠোঁট ভেঙচে বলল, ও হাব্বু, কিচ্ছু হবে না। এখন সবাই পড়ে। কিছুক্ষণের নিস্তব্ধতায় ছেয়ে গেল পুরো ডাইনিং। অতপর নীরবতা ভেঙে মোস্তফা হোসেন বললেন, রোজি, নতুন জায়গায় যাচ্ছ, কেউ যদি বিরক্ত করে কিংবা আপত্তিকর কিছু বুঝতে পারো সরাসরি আমাদের জানাবে মা, কেমন? ঠিক আছে বড় আব্বু। সকিনা বিবি রোজির মাথায় হাত রেখে বললেন, কাউকে না বলতে পারলেও তুমি আমাকে বলবে, দাদুমনি। যে আমার নাতিকে বিরক্ত করবে আমি পিটিয়ে তার দেহের হান্ডি মাংস এক করে দিব। তুবা ভক্ত আমান বলল, তুবা আপু, তোমাকে কেউ বিরক্ত করলে তুমি আমাকে আর আসিফ ভাইয়াকে বলবে, আমরা ওর নাক মুখ ফাটিয়ে দিয়ে আসব। আসিফ ভাইয়া কিন্তু এই কাজের উস্তাদ। উদ্ধৃতি চিহ্ন। মোস্তফা হোসেন আবার বললেন, তুবাকে দেখে রাখার জন্য ওখানে মাহির আছে। তাই সমস্যা হবে না। মাহির সর্বদাই ওকে চোখে চোখে রাখতে পারবে। আসিফ সিঁড়ি বেয়ে নিচে নামার সময় মোস্তফা হোসেনের কথাগুলো শুনতে পেল। সে তাচ্ছিল্য করে বলল, ওকে নিয়ে চিন্তা করো না চাচা। বরং ওই ছেলেগুলাকে নিয়ে চিন্তা করো যারা তোমাদের মেয়ের শিকার হবে। তুবা রেগে মেগে কিছু বলার জন্য মুখ খুলতে যাবে, তখনই মাহির উঠে দাঁড়িয়ে তাকে উদ্দেশ্য করে বলল, তাড়াতাড়ি খাওয়া শেষ করে ভালোভাবে মুখ পরিষ্কার করে গাড়ির কাছে আয়। আর চোখের লেন্সগুলোও খুলে আসবি। তুবা মুখটা কাচুমাচু করে বলল, ভাইয়া, মুখ না ধুলে হয় না? না হয় না, 10 মিনিটের মধ্যে গাড়ির কাছে আসবি। তারা চিহ্ন 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 তারা চিহ্ন। বাড়ি থেকে রোজির কলেজের সামনে দিয়ে তুবা আর মাহিরের কলেজে যেতে হয়। তাই মাহির তুবাকে নিয়ে যাওয়ার সময় রোজিকে ওর কলেজে নামিয়ে দিয়ে যাবে। তুবা রোজি দুজনেরই 10টা থেকে ক্লাস শুরু। আবার ছুটিও একসাথেই, দুপুর 1:30টায়। হাতে একটু সময় নিয়েই বের হলো তারা। প্রথম দিন বলে কথা, ক্লাসরুমের পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার একটা ব্যাপার আছে। রাজশাহীর ব্যস্ততম রাস্তার উপর সাই সাই করে এগোচ্ছে মাহিরের বেঙ্গল রেড ভার্সনের মার্সিডিজ CLS 53 গাড়িটি। পছন্দের রং আর মডেলের গাড়িটা মাহির গত মাসেই কিনেছে। যদিও তার আগের টয়োটা প্রিয়াসের ডার্ক রেড ভার্সনের গাড়িটাও তার ভীষণ প্রিয় ছিল, তবু নতুন CLS 53 লঞ্চ হওয়ার পর মাহির আর নিজের লোভ সামলাতে পারল না। ফলস্বরূপ, আগের প্রিয় গাড়িটির পাশাপাশি নতুন গাড়িটাও তার হয়ে গেল। এখন মাহির দুটো গাড়িই ব্যবহার করে। প্রযুক্তির প্রতি তার আগ্রহ আর শখের তালিকায় ঘড়ি আর গাড়ি, এই দুটি জিনিস সবার উপরে। মাহির ড্রাইভিং করছে, পিছনের সিটে বসে আছে তুবা আর রোজি। রোজি জানালা দিয়ে বাহিরে তাকিয়ে আছে। পাশে গোমরামুখে বসে আছে তুবা। কিছুক্ষণ পর সে ব্যাগ থেকে ছোট একটা আয়না বের করে মুখ দেখতে লাগল। সাজগোছবিহীন মুখটা কেমন ফ্যাকাশে লাগছে। কি এমন মেকআপ করেছিল সে? আটা ময়দা তেমন একটা মাখতে হয় না তাকে, চেহারা এমনতেই ফর্সা।
শুধু চোখে একটু আইলাইনার আর ঠোঁটে হালকা করে লিপস্টিক লাগিয়েছিল। সেটাও মাহিরের সহ্য হলো না। কলেজে উঠেছে, এখন একটু সাজুগুজু করবে না তো কখন করবে? রোজির কলেজে পৌঁছালে মাহির তুবাকে গাড়িতে বসিয়ে রেখে রোজিকে নিয়ে ভিতরে চলে গেল। তারপর ওকে ক্লাসরুমে বসিয়ে দিয়ে বলল, ছুটি হলে গেইটের ভিতরেই দাঁড়াবি। আমরা যাওয়ার সময় নিয়ে যাব। রোজি সম্মতিসূচক মাথা একপাশে হালিয়ে বলল, ঠিক আছে, মাহির ভাই। মাহির পকেট থেকে ওয়ালেট বের করে সেখান থেকে 4টি 500 টাকার নোট রোজির দিকে এগিয়ে দিয়ে বলল, ব্রেক টাইমে কিছু খেয়ে নিস। লাগবে না মাহির ভাই, আম্মু টাকা দিয়েছে। মাহির এবার একটু ধমকের স্বরেই বলে উঠল, এত কথা না বলে, যা দিচ্ছি নে। অগত্যার রোজি মাহিরের হাত থেকে টাকাগুলো নিয়ে নিল। মাহির যাবার সময় আবারও বলল, ছুটি হলে গেইটের ভিতরই থাকবি, বের হবি না। 10টা বাজতে এখনো প্রায় 20 মিনিট বাকি। এতক্ষণে প্রায় সকল স্টুডেন্ট ক্লাসে এসে পড়েছে, ক্লাসরুমের পরিবেশ এখন কোলাহলপূর্ণ। কলেজ জীবনের প্রথম দিন হওয়ায় সবার মুখেই এক প্রকার আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে আছে। কেউ কেউ নতুন সব মুখের সাথে পরিচিত হচ্ছে তো কেউ পুরনো বন্ধুদের সাথেই গল্পে মজে উঠেছে। অন্যদিকে মাহির চলে যাবার পর থেকেই রোজি বায়োলজি প্রথম পত্র বই বের করে অত্যন্ত মনোযোগের সাথে ভাইরাসের গঠন পড়ছে। সে নতুনদের সাথে যেমন তাড়াতাড়ি মিশতে পারে না, তেমনি তার পুরনো কোন বন্ধুও নেই। স্কুল টাইমের সম্পূর্ণ সময়টাতেই বইয়ের মধ্যে মুখ ডুবিয়ে থাকার কারণে সবাই ওকে এরোগ্যান্ট মনে করে এড়িয়ে যেত। যেই দুই একজন মাঝে মাঝে মিশতে আসতে তারাও নিজ স্বার্থ হাসিল করতেই আসত। কখনো স্বার্থহীনা প্রকৃত বন্ধুত্বের স্বাদ পায়নি রোজির ছোট্ট জীবন। এভাবেই প্রায় 10 মিনিট অতিবাহিত হবার পর একটা মেয়েলি কণ্ঠে বইয়ের উপর থেকে মনোযোগ বিচ্ছিন্ন হলো রোজির। সে মাথা তুলে সামনে তাকালো, একটা শ্যামবর্ণের সুন্দরী মেয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছে। মেয়েটা আবারও বলল, তুমি কি এখানে কারো জন্য জায়গা রেখেছ? রোজি তার পাশের সিটে তাকালো, তার একটা খাতা পড়ে আছে সেখানে। রোজি সেটা উঠিয়ে নিয়ে বলল, না, তুমি বসতে পারো। মেয়েটা রোজিকে ধন্যবাদ জানিয়ে বসে পড়ল। তারপর হাসি মুখে রোজির দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, হাই, আমি রাইসা। রোজিও সামান্য হেসে হাত মিলিয়ে বলল, হ্যালো, আমি রোজি। মেয়েটির হাসি প্রসারিত হল। সে বলল, রোজি রাইসা, রাইসা রোজি আমাদের নামে কিন্তু মিল আছে। দুটোই আর দিয়ে শুরু। একটু থেমে মেয়েটা আবার বলল, তোমার বাসা কোথায়? রাজশাহীতেই। তোমার? আমার বাসা এখান থেকে অনেক দূরে, প্রায় 200 কিমি। উদ্ধৃতি চিহ্ন। এখানে হোস্টেলে থাকো? হ্যাঁ। রোজি একটু উৎসুক হতে জিজ্ঞেস করল, হোস্টেলে থাকতে কেমন লাগে? মাত্র 1 সপ্তাহ হলো এসেছি। তাই এখনো ভালো মন্দ কিছু বুঝতে পারিনি। তবে হোস্টেলে অনেক আজব আজব ঘটনা ঘটে। উদ্ধৃতি চিহ্ন। রাইসা একটু নড়েচড়ে বসে অত্যন্ত ফানি ভঙ্গিতে বলতে লাগল, আজকে সকালে কি হয়েছে জানো? আমি এখানে আসার জন্য আগেভাগে রেডি হয়ে বেরোচ্ছিলাম, মাত্রই গেইটের বাহিরে পা রেখেছি তখনই পেটটা মোচড় দিয়ে উঠল। বুঝলাম এটা সকালে হোস্টেলের নাস্তায় দেওয়া ডালের প্রভাব, এখনই ওয়াশরুমে যেতে হবে। ওয়াশরুমে ভালো করে পেট পরিষ্কার করার পর নিজেকে পরিষ্কার করার জন্য টেপের সুইচ পাক দিলাম। কিন্তু হায়, টেপ থেকে এক ফোঁটা পানিও পড়ছে না। এদিকে বদনাও পুরো ফাঁকা। উদ্ধৃতি চিহ্ন। কথাগুলো বলে রাইসা একটু থামল। মনে হয় একনাগরে কথা বলতে গিয়ে হাঁপিয়ে উঠেছে। এখন একটু দম নিচ্ছে। কিন্তু রোজি কৌতূহলী হলেই হয়ে জিজ্ঞেস করল, তারপর কি হলো? উদ্ধৃতি চিহ্ন। রাইসা আবার বলতে শুরু করল, তারপর সেখানে ওই অবস্থাতেই বসে গলা ছেড়ে ডাক ছাড়লাম আমার রুমমেটকে। প্রায় 5 মিনিট ডাকার পর তার সাড়া পেলাম। রুমমেট ওয়াশরুমের দরজায় কান লাগিয়ে আমার বিপদের কথা জানল। তুমি জানো, পানি আসতে প্রায় আধা ঘন্টা সময় লেগেছিল। আর আমি সেখানে গন্ধের মধ্যে আধা ঘন্টা ধরে বসেছিলাম। শেষের কথাটা নাক ঝটকাতে ঝটকাতে বলল সে। রাইসার ফানি ফানি কথা আর বলার ভঙ্গিমা দেখে রোজি আনমনেই হেসে দিল। তারা চিহ্ন 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 তারা চিহ্ন। মাহির তুবাকে ওর ক্লাসে বসিয়ে দিয়ে এলো। ওই ফিজিক্সের প্রফেসর, তাই মানবিক বিভাগে কোন ক্লাস নেই তার। মাহির তুবাকে রেখে চলে যাওয়ার কিছুক্ষণ পর অনার্সে পড়ুয়া কয়েকজন ছেলে মেয়ে এসে ওকে জেরা করতে লাগলো। তাদের মধ্য থেকে শার্ট প্যান্ট পরিহিত টম্বয় টাইপের একটা মেয়ে বলল, মাহির স্যার তোমার কে হয়? ভাইয়া। সাথে সাথেই একটা পুরুষালী গম্ভীর স্বর ভেসে এলো, ভাইয়া না ছাইয়া ক্লিয়ার করে বলো।
তুবা এবার মায়েটার পিছনে দাঁড়িয়ে থাকা ছেলেটার দিকে দৃষ্টিপাত করল। লম্বা চিকন চাকন গড়নের দেহ, চুলগুলো খাড়া খাড়া, পরনের ব্লু কালার শার্টের সবকটা বোতাম খুলে রাখার ফলে ভিতরের অফ হোয়াইট গ্যাঞ্জিটা দেখা যাচ্ছে, চেহারায় অতি সুদর্শন ভাব স্পষ্ট। তবে সবার আগে যে বিষয়টি তুবার দৃষ্টি আকর্ষণ করেছে তা হল ছেলেটির ধবধবে ফর্সা গায়ের রং। সব থেকে বড় ব্যাপার হলো একটু আগে কথা বলা মেয়েটার সাথে চেহারায় বেশ মিল রয়েছে। তুবা পলক্ষীনভাবে ছেলেটিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে ব্যস্ত। নিজের দিকে ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে থাকতে দেখে ছেলেটি বিরক্ত হয়ে বলল, এই মেয়ে, কথা কানে যায়নি? যা প্রশ্ন করেছি তার উত্তর দাও। মেয়েটা পিছন ফিরে ছেলেটার দিকে তাকিয়ে বলল, ইভান, ভাই আমার, শান্ত হ। আমি তো কথা বলছি। তারপর তুবার দিকে তাকিয়ে বলল, মাহির স্যার তোমার কেমন ভাই? তুবা ব্যাপারটা কিছুটা আন্দাজ করতে পেরে দুই হাত বুকের কাছে ভাঁজ করে একটু ভাব নিয়ে বলল, আমি আপনাদের মাহির স্যারের একমাত্র আদরের আপন ছোট বোন, তার চোখের মণি। কথাটা শুনে মেয়েটা মনে হয় একটু স্বস্তি পেল। সে তুবার গাল টেনে আদুরি কণ্ঠে বলল, খুব ভালো। তো তোমার নাম কি আপু? মীর মুনতাহা তুবা। বাহ, খুব সুন্দর নাম। আমি তোমার ইনান আপু। কেউ বিরক্ত করলে শুধু বলবে, তুমি ইনান আপুর অত্যন্ত কাছের মানুষ। আর কোন সমস্যা হলে সোজা আমাকে জানাবে, কেমন? তারপর পাশে দাঁড়িয়ে থাকা ছেলে মেয়েগুলোকে উদ্দেশ্য করে বলল, আমার হবু ননদের খেয়াল রাখবি ভালোভাবে। উদ্ধৃতি চিহ্ন। ওদের চলে যাওয়ার দিকে তাকিয়ে তুবা বাঁকা হেসে আওড়াতে লাগল, ইউ হ্যাভ টু গিভ সামথিং টু গেট সামথিং, ডিয়ার ইনান আপু। ইনান, অনার্স চতুর্থ বর্ষের মার্কেটিং ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী। ইনানের বাবা মোজাম্মেল হক এই কলেজের সাবেক অধ্যক্ষ। এই তো গত বছরই তিনি চাকরি থেকে অবসর নিয়েছেন। ইনান এই কলেজে উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়েছিল। বাবার কলেজ হওয়াতে তখন থেকেই বেশ দাপটে চলত সে। পরে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স না হলে প্রাইভেটে ভর্তি না হয়ে এখান থেকেই অনার্স করার সিদ্ধান্ত নেয় ইনান। তবে অনার্সে এসে ছাত্রলীগে যোগ দেওয়ার পর তার দাপট আরও বেড়ে গেল। এখন পুরো এলাকায় সে লেডি ডন নামে পরিচিত। যেখানেই যায় দুই চারটা চামচা সর্বদা পিছে থাকে। আর ইনানের ছোট ভাই ইভান, তার শক্তি। যে একই বিভাগে অনার্স দ্বিতীয় বর্ষে পড়ে। এই কলেজে মাহিরের আগমন টম বয় ইনানের হৃদয় প্রেমের বসন্ত নিয়ে এসেছিল। আর এই কথা এখানকার গাছপালা থেকে বিল্ডিং সবারই জানা। তাই কোন মেয়ে প্রকাশ্যে মাহিরের প্রতি আগ্রহ দেখানোর সাহস পায় না। তবে ভিতর ভিতর সকলেই মাহিরের সকল বিষয়ে বেশ কৌতূহলী। তারা চিহ্ন 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 তারা চিহ্ন। 10টা বাজার সাথে সাথে একজন মধ্যবয়স্ক করে ইংরেজির প্রফেসর প্রবেশ করলেন রোজিদের ক্লাসে। প্রথম ক্লাস হওয়ায় তিনি আজ বইয়ের বাইরে নানা বিষয়ে লেকচার দিলেন। এভাবে পরপর দুটো ক্লাসের পর ব্রেক টাইম এলো। রাইসা বলল, রোজি, ক্যান্টিনে যাবে? রোজি সম্মতি দিলে ওরা ক্যান্টিনের দিকে হাঁটা ধরে। হাঁটতে হাঁটতে রাইসা বলল, রোজি একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ, করো। রাইসা এবার গলার স্বরটা একটু নিচু করে বলল, তোমার বয়ফ্রেন্ড আছে? উদ্ধৃতি চিহ্ন। রাইসার এহম প্রশ্নে রোজি হকচকিয়ে যায়। সে এমন কিছু শুনবার জন্য মোটেও প্রস্তুত ছিল না। রোজির অপ্রস্তুত ভাব বুঝতে পেরে রাইসা বলল, আরে তুমি বলতে সংকোচ করছো কেন? আমরাই তো। রোজি আস্তে করে উত্তর দিল, না, নেই। ও আচ্ছা, কিন্তু চিন্তা করো না, খুব শীঘ্রই তোমার জীবনেও কেউ চলে আসবে। তুমি যা সুন্দরী। একটু থেমে রাইসা আবার বলল, আমাকে জিজ্ঞেস করবে না? যদিও রোজির এই সম্পর্কে জানার কোন আগ্রহ ছিল না, কিন্তু সৌজন্যতার খাতিরে সেও জিজ্ঞেস করল, তোমার আছে? রোজির একটু সায় পেয়ে রাইসা একেবারে ফ্রি মাইন্ডে সব বলতে লাগল, সরাসরি বয়ফ্রেন্ড নেই, তবে একজন ক্রাশ আছে। এই কলেজেই পড়ে, আমাদের 1 বছরের সিনিয়র। আমরা আগে একই স্কুলে পড়তাম। একটা সিক্রেট শুনবে? আমি ওনার জন্যই এই কলেজে ভর্তি হয়েছি। বলেই মেয়েটা মুখ টিপে হেসে দিল। কথা বলতে বলতে ওরা ক্যান্টিনে পৌঁছে গেল। ক্যান্টিনের গেট পার হতেই রাইসা রোজির হাত টেনে নিয়ে একেবারে বাইরে চলে এলো। রোজি অবাক হয়ে বলল, কি হলো? এভাবে চলে এলে কেন? রাইসা বুকে এক হাত রেখে হাঁপাতে হাঁপাতে বলল, ভিতরে আমার ক্রাশ বসা। তাহলে তো তোমার খুশি হবার কথা। ওনার সাথে কথা বলো। আরে কিভাবে কথা বলবো? ওনাকে দেখলেই তো আমার বুকের ধুকপুকানি বেড়ে যায়। তাহলে কি আমরা এখানে দাঁড়িয়ে থাকবো? একটু পরেই ক্লাস শুরু হয়ে যাবে। উদ্ধৃতি চিহ্ন।
রাইসা নিজেকে স্বাভাবিক করে ঝুঁটি করে রাখা চুলগুলোতে হাত ব্রাশ করতে করতে বলল, আমার চুল, জামা সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে, এবার চলো। তারপর ওরা ক্যান্টিনে ঢুকে পড়ল। ক্যান্টিনের মাঝখানে গোল হয়ে বসে কয়েকজন ছেলে মেয়ে গান করছে। ওদের মধ্যে গিটার হাতে নিয়ে বসে থাকা ছেলেটাকে দেখিয়ে দিয়ে রাইসা বলল, রোজি দেখো, ওটাই হলো সোহান ভাই। আমার না হওয়া প্রেমিক পুরুষ। উদ্ধৃতি চিহ্ন। রোজি বলল, আমার মনে হয় তোমার ওনার সাথে কথা বলা উচিত। না হলে উনি জানবেন কিভাবে তুমি উনাকে পছন্দ করো? রাইসা সেদিকে তাকিয়েই বলল, তুমি কখনো কারো প্রেমে পড়নি, তাই না রোজি? না, করিনি। কিন্তু তার সাথে এটার সম্পর্ক কি? তোমার জীবনে প্রেম আসেনি, তাই তুমি এমন কথা বলতে পারছো। প্রেমে পড়া যতটা সহজ ততটাই কঠিন সেই মানুষটাকে মনের কথা জানানো। যেদিন থেকে ভালোবাসা নামক জিনিসটা বুঝতে শিখেছি, সেদিন থেকে এই একজনকেই ভালোবেসে এসেছি, কিন্তু আজও সেই কথা জানাতে পারিনি। উদ্ধৃতি চিহ্ন। রোজি রাইসার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। রাইসার এমন সব ভারী ভারী কথা ওর মাথার উপর দিয়ে যাচ্ছে। যেখানে তার কাছে প্রেম শব্দটাই নতুন সেখানে এর ব্যাখ্যা রোজির মস্তিষ্কে এক প্রকার বিলাসিতা। অতঃপর সে কিছু না বুঝেই রাইসার হ্যাতে হ্যাঁ আর নাতে না মিলালো। তারা চিহ্ন 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 তারা চিহ্ন। এদিকে তুবা এখানে একেবারে একা হয়ে পড়েছে। সে যেসব বন্ধু বান্ধবের সাথে মিশত তারা সবাই ছিল তার মতেই ব্যাকবেঞ্চার। যার ফলে কারোই এই কলেজে চান্স হয়নি। তার বন্ধু মহলে শুধুমাত্র লাভলির রেজাল্টই একটু ভালো এসেছিল। কিন্তু ওর বাবা সরকারি কর্মকর্তা হওয়ায় বরিশালে ওনার ট্রান্সফার হয়েছে। তাই ওকে ওর পরিবারের সাথে সেখানেই শিফট হতে হলো। তবে ক্লাসের ফাঁকে ফাঁকে মাহির এসে ওকে দেখে গিয়েছে। তারপর ব্রেক টাইমে মাহির ওকে ক্যান্টিনে নিয়ে গিয়ে হালকা কিছু খাওয়ালো। প্রথম দিনই রাইসার সাথে রোজির বেশ ভালো একটা সম্পর্ক গড়ে উঠল। মেয়েটা অনেক কথা বলে, যদিও প্রয়োজনের বাইরে অতিরিক্ত কথা বলা রোজির পছন্দ না। কিন্তু রাইসাকে তার একদম বিরক্ত লাগেনি। বরং ওর প্রতিটি কথায় রোজি বেশ উপভোগ করছে। মেয়েটার কথার মধ্যে কোন প্যাচ নেই। যা বলে মন খুলেই বলে। রোজি নিজে ওর সাথে কথা বলে স্বাচ্ছন্দ্য বোধ করেছে। ছুটির সময় রাইসা রোজিকে বলল, তুমি কি একা বাসায় যাবে? না, আমার চাচাতো ভাই নিতে আসবে। আচ্ছা তুমি তাহলে চলে যেও। আমি আসি, আমার হোস্টেলের আপুরা চলে গেলে আমাকে পড়ে একা একা যেতে হবে। উদ্ধৃতি চিহ্ন। ঠিক আছে, তুমি চলে যাও, বাই। বাই। রোজি রাইসার যাবার দিকে তাকিয়ে থাকল। মেয়েটা মনের আনন্দে হেলে দুলে হেঁটে যাচ্ছে। তখনই ওর চোখ পড়ল মাহিরের দিকে। মাহির গেটের ভিতর এদিক ওদিক চোখ বুলিয়ে তাকেই খুঁজছে। কিন্তু সে রাইসার সাথে কথা বলতে কখন যে মেইন গেট পেরিয়ে রাস্তা এসে পড়েছে টেরি পায়নি। রোজি দৌড়ে গিয়ে পিছন থেকে মাহিরের হাত আঁকড়ে ধরে বলল, সরি মাহির ভাই, হাঁটতে হাঁটতে বাইরে চলে গিয়েছিলাম। মাহির রোজির ধরে রাখা হাতটা শক্ত করে ধরে বলল, আচ্ছা সমস্যা নেই, চল। গাড়ির কাছে যেতে যেতে মাহির জিজ্ঞেস করল, কলেজের প্রথম দিন কেমন কাটল? রোজি হাসি মুখে উত্তর দিল, ভালো কেটেছে, মাহির ভাই। চোখ মুখ জুড়ে ছড়িয়ে আছে আনন্দের রেশ। মাহির ওর ফোলা ফোলা রক্তিম নাক টেনে দিয়ে বলল, আচ্ছা, কোন বন্ধু হয়নি? হ্যাঁ, একটা মেয়ে বন্ধু হয়েছে। ও অনেক ভালো। মাহির রোজিকে একটু বাজিয়ে দেখার জন্য বলল, ছেলে বন্ধু হয়নি? এই পর্যায়ে রোজি নাক ছিটকে বলল, আমি ছেলেদের সাথে কথা বলি না। কেন? ভালো লাগে না। রোজিকে জ্বালাতে মাহিরের বেশ ভালোই লাগছিল। সে আবারও খোঁচাতে বলল, কেন ভালো লাগে না? মাহির ভাই, আমি কিন্তু বিরক্ত হচ্ছি। মাহিরের ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল। সে এবার রোজির হাত ছেড়ে ওর বাহু ধরে নিজের সাথে মিশিয়ে নিয়ে নিয়ে হাঁটতে লাগল। তার মন তাকে জানান দিল, তার পবিত্র ফুল, তার রোজের হৃদয় সদ্য পরিস্ফুটিত হওয়া ভোরের ফুলের মতোই পবিত্র। উদ্ধৃতি চিহ্ন। তারা চিহ্ন 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 তারা চিহ্ন। তপ্ত দুপুরের নিস্তব্ধতা ঘিরে রেখেছে মীরমহলের দেয়ালের প্রতিটা ইটকে। বাড়ির পুরুষেরা সকাল হতে সন্ধ্যা পর্যন্ত অফিসেই অবস্থান করে।
এদিকে মধ্য দুপুরে সংসারের সকল কাজ থেকে ক্ষণিকের অবসর নিয়ে বাড়ির মহিলারা যে যার ঘরে শুয়ে বসে বিশ্রাম করছেন। এই মুহূর্তে শব্দ বলতে টিভি থেকে ভেসে আসা চিকু বান্টি কার্টুনের ডায়লগগুলো বিশাল ড্রয়িং রুমের চার দেয়ালে প্রতিধ্বনিত হচ্ছে। মাঝে মাঝে প্রতিধ্বনিত হওয়া শব্দের সাথে এক কিশোরীর খিলখিল হাসির শব্দ মিলে মিশে তৈরি হচ্ছে অনন্য এক সুর। টিভির সামনের সোফায় আধশোয়া হয়ে পছন্দের কার্টুন উপভোগ করছে বাড়ির ছোট মেয়ে মীর মেহেরিমা রোজি। আর মাঝে মধ্যে চিকু বান্টির সাথে তাল মিলিয়ে নিজেও হেসে উঠছে আপন মনে। এমনিতেই রোজি খুব একটা টিভি দেখে না। যখন খুব বেশি ইচ্ছে হয়, তখন তার প্রিয় কার্টুনের চ্যানেলগুলো ছেড়ে কিছুক্ষণ টিভির সামনে বসে থাকে এই যা। যেমন আজ কলেজ থেকে ফিরে গোসল খাওয়া শেষে একটু বসেছে। এমন সময় সিঁড়ি বেয়ে মাহির নেমে এলো। মাহিরকে তৈরি হয়ে নামতে দেখে রোজি বলল, কোথাও যাচ্ছেন, মাহির ভাই? উদ্ধৃতি চিহ্ন। হুম। একটু থেমে রোজি আবার বলল, কোথায় যাচ্ছেন? উদ্ধৃতি চিহ্ন। অফিসে। উদ্ধৃতি চিহ্ন। রোজি ঘড়ির দিকে তাকালো, এখন বাজে 3:40। 4:30টায় তার কোচিং। একটু পর তো তাকেও বের হতে হবে। মাহির ভাইয়ের সাথে যেতে পারলে ভালো হতো। মাহির সাথে যাবার ইচ্ছায় রোজি একটু কৌশলে বলল, আমাকেও একটু পর কোচিংয়ে যেতে হবে। মাহির বুঝল তার পিচ্ছি রোজের মনোভাব, সে মুচকি হেসে বলল, আমি দাঁড়াচ্ছি। তাড়াতাড়ি রেডি হয়ে আয়। রোজি এক লাফে আধশোয়া থেকে উঠে ছুট দিল নিজের ঘরে। 5 মিনিটের মধ্যে পরনের জামাটা পাল্টে বুটকাট জিন্স আর ফ্রক পরে মাথায় একটা ওড়না পেঁচিয়ে নিল। তারপর বইয়ের ব্যাগটা কাঁধে নিয়ে এক দৌড়ে নিচে নেমে এলো। মাহির মাত্রই গাড়ি বের করে দাঁড়িয়েছে। এর মধ্যেই রোজি ওর সামনে এসে দাঁড়িয়ে বলল, আমি রেডি, মাহির ভাই। মাহির ভ্রু কুঁচকে রোজির দিকে তাকিয়ে বলল, আসার সময় আয়না দেখিসনি? না, কেন? মেয়েদের কোথাও যাওয়ার জন্য রেডি হওয়ার সময় আয়নার সামনে দাঁড়িয়ে একটু সাজগোজ করতে হয়। রোজির গোলাপ রাঙা ঠোঁটের দিকে তাকিয়ে কথাগুলো বলতে বলতে মাহির ওর দিকে এগিয়ে এলো। তারপর এক হাত বাড়িয়ে রোজির ঠোঁট স্পর্শ করতে উদ্যত হলে রোজি প্রতিবর্তী ক্রিয়ার প্রভাবে একটু পিছিয়ে গেল। মাহির রোজির গুটিকতক পায়ে পিছিয়ে যাওয়া সম্পূর্ণ উপেক্ষা করে তার দিকে একটুখানি ঝুঁকে হাত বাড়ালো, নিজ হাতে রোজির ঠোঁটের নিচে জমে থাকা খসখসে গুঁড়োগুলো আলতো করে মুছে দিয়ে বলল, রেডি হওয়ার সময় এত তাড়াহুড়ো করতে হয় না। রোজি বুঝল পুরো ব্যাপারটা, দু হাত দিয়ে মুখ আর ঠোঁট ভালো করে ঝেড়ে নিল সে, তারপর হালকা হেসে বলল, একটু আগে চিপস খেয়েছিলাম, তার গুঁড়োই লেগেছিল হয়তো। এখনো আছে কি? না, সংক্ষিপ্ত উত্তর মাহিরের। কবজিতে বাঁধা ঘড়ির দিকে চোখ রেখে মাহির বলল, মাত্রই 3:45 বাজে। তোর কোচিং এর এখনো অনেক সময় বাকি। তুই বরং একটু পরে ড্রাইভার চাচার সাথেই চলে যাস। রোজির মুখ হঠাৎই ম্লান হয়ে গেল, চেহারায় নেমে এলো বিষাদের ছায়া। আবদার মেশালো কণ্ঠে বলল, আপনার সাথেই যাই। এত আগে গিয়ে কি করবি? বাইরে অনেক গরম, বাড়ির ভেতরে গিয়ে একটু রেস্ট নে। সময় হলে ড্রাইভার চাচা নিয়ে যাবে। কথাগুলো বলেই মাহির উঠে পড়ল গাড়িতে। গাড়ি স্টার্ট নিল, ধীরে ধীরে গড়িয়ে চলল মীর মহলের ফটকের দিকে। উপেক্ষা করল বিষণ্ণ মুখে দাঁড়িয়ে থাকা কিশোরী মেয়েটির নিষ্পাপ চাহনি। যার মায়াবী মুখখানা বিষাদের চাদরে ঢাকা, পৃথিবীর সমস্ত কোমলতা একত্র হয়ে দুচোখে ভেসে উঠেছে। অথচ মাহির একবারও পেছনে ফিরে তাকায়নি, চেয়ে দেখেনি তার রোজের বিষাদের অন্ধকারে ঘেরা রাজ্যের পানে। তবে মীর মহলের ফটক পেরোনো মাত্রই গাড়ি থেমে দাঁড়ালো। ধীরে ধীরে আলগা হতে লাগলো কনভার্টিবল গাড়ির ছাদ। রোদেলা আকাশের নিচে খোলা পড়ল মাহিরের ভালোলাগার আস্তানাটি। এরপর পাশের দরজাটা খুলে অভিনব ভঙ্গিতে মাহির হাত বাড়িয়ে ধরল তার রোজের পানে। মুহূর্তেই রোজির মুখের কালো মেঘ সরে দেখা দিল খুশির ঝিলিক। সে এক দৌড়ে গিয়ে মাহিরকে বাড়িয়ে রাখা হাতটা আঁকড়ে ধরল। মাহির রোজির হাত শক্ত করে ধরে ওকে টেনে বসিয়ে দিল নিজের পাশে। তারপর ওর ফোলা ফোলা গাল দুটো টেনে দিল আপন ভঙ্গিতে। আজকাল কোন কারণ ছাড়াই এই মেয়ের পিছনে লাগতে তার ভীষণ ভালো লাগে। তার বিরক্ত আর অভিমান মিশ্রিত মুখখানা মাহিরের সবচেয়ে প্রিয় হয়ে উঠেছে। তারা চিহ্ন 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 তারা চিহ্ন। রোদেলা আকাশের নিচে নিঃশব্দে এগিয়ে যাচ্ছে মাহিরের রেড মার্সিডিজ। তপ্ত দুপুরের সূর্যের তীক্ষ্ণ রশ্মি উপেক্ষা করে প্রেয়সী পাশে মাহির ছুটছে গন্তব্যহীন পথিকের ন্যায়। প্রকৃতি বুঝল তার প্রেমঘন মুহূর্তের মর্ম। সূর্যকে আড়াল করতে আকাশের বুক চিরে নেমে এলো মেঘের শুভ্র বাহার। বরেন্দ্র জাদুঘরের সামনে এসে ব্রেক নিল মাহিরের মার্সিডিজ। মাঝরাস্তায় গাড়ি দাঁড় করাতে দেখে রোজি বলল, এখানে দাঁড়ালাম কেন? মাহির রোজির প্রশ্ন উপেক্ষা করে বলল, গাড়িতেই বস, আমি আসছি। অল্প কিছুক্ষণের মধ্যে মাহির দুটো চকবার আইসক্রিম নিয়ে ফিরল। তারপর ইশারায় রোজিকে গাড়ি থেকে নামতে বলল।
রোজি নেমে পড়লে মাহির ওর এক হাতে আইসক্রিম ধরিয়ে দিয়ে অন্য হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে হাঁটতে লাগল। পরপর ঘটে যাওয়া এক একটা ঘটনার আকস্মিকতায় রোজি হতবিহ্বল। একদিনেই এত ভালো লাগা ওই রাখবে কোথায়? রোজিকে নীরব ভাবনায় ডুবে থাকতে দেখে মাহির বলল, আইসক্রিম গলে যাবে, তাড়াতাড়ি খেয়ে নে। মেঘলা আকাশের নিয়ে দুজন মানব মানবী মনের আনন্দে হাত ধরে হেঁটে চলছে। প্রতিটা পদে লুকিয়ে আছে আলাদা আলাদা অনুভূতির গভীরতা। মাহিরের হাতে আবদ্ধ তার প্রেয়সীর হাত, অন্যদিকে রোজির হাত তার বড় ভাই সমতুল্য ভালোবাসার মানুষটার হাতে আবদ্ধ। অনুভূতির এত অমিলের মাঝেও তাদের লক্ষ্য একটাই, লক্ষ্য আমৃত্যু একে অপরের হাতে হাত রেখে জীবনের সকল পথ পাড়ি দেওয়া। জাদুঘরের দ্বিতীয় ফটকের সামনে রাস্তার পাশে একটা বড় কৃষ্ণচূড়ার গাছ আকাশে উঁকি মেরে দাঁড়িয়ে আছে। হাঁটতে হাঁটতে ওরা সেই গাছটির নিচে রাখা পাবলিক বেঞ্চটিতে এসে বসল। গ্রীষ্মকাল হওয়ায় গাছের প্রতিটা কণা ফুলে ফুলে ভরে উঠেছে। সেই সাথে মাটিকেও সাজিয়ে তুলেছে ফুলের চাদর বিছিয়ে। ওদের পায়ের তলায় ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য রক্তিম কৃষ্ণচূড়া। মাহিরের পাশে বেঞ্চের উপর একটা কৃষ্ণচূড়া ফুল পড়েছিল, একবারে সতেজ, কিছুক্ষণ আগেই হয়তো পড়েছে। মাহির ফুলটা হাতে তুলে নিয়ে রোজির দিকে তাকালো। মেয়েটা সামনের গতিশীল রিকশাগুলোর দিকে তাকিয়ে আপন মনে আইসক্রিম খাচ্ছে। আলতো করে মাথায় পেঁচিয়ে রাখা উড়োনাটার ফাঁক দিয়ে মাথার সামনের কিছুটা অংশ আর কানদুটো দেখা যাচ্ছে। মাহির সেই ফাঁক গলিয়ে হাত বাড়িয়ে ফুলটা রোজির কানে গুজে দিল। ফর্সা কোমল চেহারায় রক্তিম কৃষ্ণচূড়াটি ভীষণ মানিয়েছে বয়কি। কানে স্পর্শ অনুভব করতেই রোজি ওর হাত সেখানে নিয়ে যেতে ধরলে মাহির হাতটি ধরে বাধা দিল। তার দিকে কেমন করে যেন তাকিয়ে ধীর কণ্ঠে বলল, থাক না রোজ, কানে কৃষ্ণচূড়া গুজে দিয়েছি তোর, খুব সুন্দর দেখতে লাগছে। তারা চিহ্ন 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 তারা চিহ্ন। 4:25-এ মাহির রোজিকে ওর কোচিং এর সামনে নামিয়ে দিল। নামার সময় রোজি বলল, আপনি আমাকে নিতে আসবেন, মাহির ভাই? মাহির কিছু একটা ভাবার জন্য একটু সময় নিল। তারপর বলল, আচ্ছা, আসব। ঠিক আছে, আমি তাহলে গেটের সামনেই অপেক্ষা করব। রোজিকে রেখে মাহির অফিসে উদ্দেশ্যে রওনা হলো। অফিসে পৌঁছে বসতে না বসতেই জাকির হোসেন এলেন। তিনি বললেন, স্যার, আজ 6টায় সরকারের সাথে আপনার মিটিং আছে। জাকিরের কথা শুনে মাহির ল্যাপটপ থেকে মুখ তুলে ওনার দিকে অবাক চাহনি নিক্ষেপ করে বলল, কিন্তু মিটিং তো কালকে সন্ধ্যায় হওয়ার কথা ছিল। জি স্যার, কিন্তু কালকের সময় ক্যান্সেল করে আজকে রাখা হয়েছে। উদ্ধৃতি চিহ্ন। মুহূর্তেই মাহিরের রাগ মাথা চাড়া দিয়ে উঠল। সে কিছুটা গর্জে উঠে বলল, ডেট পরিবর্তন করার পারমিশন কে দিয়েছে আপনাকে? মাহিরের রাগ দেখে জাকির হোসেন একটু ঘাবড়ে গেলেন। বড় স্যার বলেছেন। মাহির স্যার, চিন্তা করবেন না, আমাদের সব ফাইল রেডি। আশা করি কোন সমস্যা হবে না। কিন্তু আমার সমস্যা হবে। আপনাদের বড় স্যারের কাজই হলো সব জায়গায় ঝামেলা পাকানো। তারা চিহ্ন 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 তারা চিহ্ন। মিটিং রুমে বসে আছে মাহির, কিন্তু মিটিংয়ে তার কোন খেয়াল নেই। ওর পুরো ধ্যান এখন রোজিতেই আবদ্ধ। মেয়েটাকে কথা দিয়েছে সে, তার রোজ তার জন্য অপেক্ষা করবে। কিন্তু সে যাবে না, নিরাশ হবে তার রোজ। হয়তো একটু মন খারাপও হবে মেয়েটার। মাহির তার কবজিতে থাকা ঘড়িটার দিকে চোখ দিল। 6:20 বাজে, আর 10 মিনিট পরেই রোজির অপেক্ষার প্রহর গুনা শুরু হবে। আর কত অপেক্ষা করাবে সে মেয়েটাকে? আর কতই বা হতাশ করাবে তাকে? এদিকে সরকার একের পর এক গুরুত্বপূর্ণ কথা বলছেন। মাহিরকে বেখেয়ালি হয়ে থাকতে দেখে জাকির হোসেন ওর কাজ সামান্য ঝাঁকিয়ে ডাকলেন, মাহির স্যার, আপনি ঠিক আছেন? উনারা ফাইল দেখতে চাইছেন। মাহির শুনল না জাকিরের কথা। সে তার মতো করে বলল, জাকির সাহেব আমাকে এখন উঠতে হবে। আপনি পারলে সব সামলান। উদ্ধৃতি চিহ্ন। তারপর সামনে বসে থাকা ক্লায়েন্টকে উদ্দেশ্য করে বলল, দুঃখিত, সরকার, আমার একটা জরুরি কাজ পড়ে গিয়েছে। আপনারা চাইলে কিছুক্ষণ অপেক্ষা করতে পারেন। আর তা না হলে আমার ম্যানেজার আছে, উনি সবকিছু বুঝিয়ে দিবেন। মাহির মিটিং রুম থেকে বের হতে হতে ড্রাইভারকে ফোন দিল। ওপাশ থেকে কল রিসিভ হতেই মাহির বলল, চাচা আপনি কোথায় এখন? এই তো মাহির বাবা, রাস্তায়। রোজি মামনিরে আনতে যাইতাছি। উদ্ধৃতি চিহ্ন। চাচা, আপনাকে যেতে হবে না। আমি যাচ্ছি ওকে আনতে। আপনি ফিরে যান।
আচ্ছা বাবা। তারা চিহ্ন 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 তারা চিহ্ন। গোধূলি বিকেলে তুমুল বৃষ্টি উপেক্ষা করে এক প্রেমিক পুরুষ ছুটে চলছে তার প্রেয়সীর পানে। শেষ দুপুরে আকাশ মেঘলা হয়ে আসার ফলস্বরূপ বিকেল থেকে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি আর ঝড়ের তাণ্ডব। আকাশ কালো মেঘের চাদরে ঢেকে থাকার দরুন শেষ বিকেলের সামান্য আলোটুকুও শুষে নিয়েছে ধরণী। ঝড়ের তাণ্ডব শেষে বৃষ্টির রিমঝিম ধ্বনিতে মুখরিত চারপাশ। তার সাথে পাল্লা দিয়ে বজ্রপাতের বিকট আওয়াজও ভেসে আসছে থেকে থেকে। কোচিং সেন্টারে যাওয়ার পথে মেইন রাস্তায় গাছ ভেঙে পড়ায় রাস্তা বন্ধ হয়ে আছে। তা দেখে রাগের আগুনে ঘি ঢালার মতো অবস্থা হলো মাহিরের। 6:30 পারিয়ে গেল, এতক্ষণে রোজের ছুটি হয়ে গিয়েছে। ড্রাইভার চাচাকেও আসতে না করে দিল সে। মেয়েটা একা কোথায় কি করছে কে জানে। চিন্তায় মাহিরের মাথা ফেটে যাচ্ছে। সে তাড়াহুড়ো করে গাড়ি ঘুরিয়ে বিকল্প রাস্তায় নিল। এদিকে কোচিং সেন্টারের সামনে এসে বাঁধল আরেক বিপত্তি। একটু ভারী বৃষ্টি হলেই রাজশাহীবাসীকে এই সমস্যার মুখোমুখি হতে হয়। একটু বেশি বৃষ্টি হলেই শহরের ছোট রাস্তাগুলো ক্ষণিকের জন্য পানিতে তলিয়ে যায়। এই যেমন এখন রোজির কোচিং এর সামনের রাস্তার উপর এক হাঁটু পানি জমে গিয়েছে। অগত্যা মাহির সেখানেই গাড়ি দাঁড় করিয়ে রেখে হাঁটু সমান পানির মধ্যে হাঁটতে আরম্ভ করল। এদিকে রোজির বেশ কিছুক্ষণ আগেই ছুটি হয়ে গিয়েছে। ক্লাস থেকে বেরিয়ে মাহিরকে এদিক ওদিক খুঁজে কোথাও না পেয়ে সে সবার সাথে পাশের একটা যাত্রী ছাউনির নিচে দাঁড়িয়ে আছে। ওর মতো এখানে অনেক স্টুডেন্ট এবং অভিভাবকরা দাঁড়িয়ে বৃষ্টি কমার অপেক্ষা করছে। রোদেলা আকাশ থেকে হুট করে বৃষ্টি নেমায় এখানে তেমন কারোরই এই বৃষ্টিকে মোকাবেলা করার প্রস্তুতি নেই। এত ভিড়ের মাঝেও রোজি নিঃসঙ্গ। এখানে প্রত্যেকেরই কারো বন্ধুবান্ধব কারো অভিভাবক কেউ না কেউ সাথে আছে। তারা সবাই তাদের মতো ব্যস্ত। রোজির দিকে ফিরে তাকাবারও সময় নেই কারো হাতে। অন্য সবার মতো রোজিও বজ্রপাত ভয় পায়। আকাশের বিকট গর্জনে ভয় কুকরিয়ে উঠছে মেয়েটা। যদিও সে এখানে একা নয়, কিন্তু তার হাত ধরে তাই অভয় দেবার মতোও কেউ নেই এখানে। রোজি একেবারে পিছনের এক কর্নারে দাঁড়িয়ে রাস্তার দিকে চেয়ে অপেক্ষার প্রহর গুনছে। এই বুঝি তার মাহি ভাই তাকে নিতে ছুটে আসছে। কিন্তু 15-20 মিনিট পার হয়ে যাবার পরেও মাহির এলো না। এবার রোজির অশান্ত মনের চাপা অভিযোগগুলো দলা পাকিয়ে অশ্রুকণা রূপে বেরিয়ে আসতে চাইছে। ওর ব্যথিত হৃদয় হাহাকার করে উঠল, মাহির ভাই, আপনি কোথায়? আমার ভালো লাগছে না এখানে। আমাকে নিয়ে যান। মেয়েটা দাঁত দিয়ে ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা করে যাচ্ছে। কিন্তু ওর সামান্য এই প্রচেষ্টায় অবাধ্য অশ্রু ধারার প্রবাহমানতা দমে থাকতে পারে কি? মেয়েটার চোখের কোণ ভরে উঠল, দৃষ্টি ঝাপসা হয়ে এলো। সেই ঝাপসা দৃষ্টিতেই ধরা দিল, দূর থেকে এক অজ্ঞাত যুবক ভিজতে ভিজতে হন্তদন্ত হয়ে এদিকেই ছুটে আসছে। অজ্ঞাত সেই যুবকটিতে চিনতে রোজির এক মুহূর্ত দেরি হলো না। অজ্ঞাত সেই যুবকটিতে চিনতে রোজির এক মুহূর্ত দেরি হলো না। ঠোঁটে একটা প্রশান্তিময় হাসির দেখা মিলল মেয়েটার, অথচ চোখ দুটো তখনও ভেজা, মৃদু ঝাপসা। তৎক্ষণাৎ রোজি তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষজনের ভিড় ঠেলে ছাউনির একেবারে সম্মুখে এসে দাঁড়িয়ে, মাহির ভাই, বলে চেঁচিয়ে নিজের অবস্থান জানান দিতে ব্যস্ত হয়ে উঠল। এই পর্যায়ে মাহির তাকালো তার রোজের পানে। মাহির আরেকটু এগিয়ে আসতেই রোজি নিজেও নিচে নেমে যেতে উদ্ধত হল। মাহির তাকে ইশারায় সেখানেই দাঁড়িয়ে থাকতে বলে পায়ের গতি বাড়িয়ে দিয়ে নিজেই দ্রুত রোজির কাছে চলে এলো। নিজের সন্নিকটে মাহিরের শারীরিক উপস্থিতি টের পেতেই চোখের পলকে ওর বুকে হামলে পড়ল রোজি। এতক্ষণ ধরে চোখের কোণে ঝলমল করতে থাকা 2 ফোঁটা অশ্রু গড়ালো মাহিরের ভেজা শার্টে। তবে ইচ্ছে থাকলেও মাহির রোজিকে পাল্টা নিজের সাথে জড়িয়ে নিল না, বরং নিজের থেকে ছাড়াতে উদ্ধত হল। ওর পুরো শরীর ভিজে জবুথুবু হয়ে আছে। এভাবে রোজিকে জড়িয়ে ধরলে রোজির শরীরও ভিজে উঠবে। এদিকে মাহির যতই ওকে ছাড়াতে চাইছে ততই মেয়েটার হাতের বাঁধন দৃঢ় হচ্ছে। অগত্যা মাহির একটু জোর খাটিয়েই রোজিকে নিজের থেকে আলাদা করল। ইতিমধ্যেই মেয়েটার দেহের সামনের অংশের কাপড় আর জামার হাতা দুটো আধভেজা হয়ে উঠেছে। মাহির, রোজির দুহাত এক হাতের মুঠোয় পুরে অপর হাতটি রোজির গালে রেখে উতলা হয়ে শুধালো, ঠিক আছিস তুই? রোজি জল টলমলে চোখে এদিক ওদিক মাথা নাড়িয়ে বলল, আমার ভালো লাগছিল না এখানে, মাহির ভাই। ভয় হচ্ছিল খুব। আপনি আসতে এত দেরি কেন করলেন কেন? উদ্ধৃতি চিহ্ন। কিশোরীর কণ্ঠে এক ঝাঁক অভিমান, যা মাহিরের হৃদয় তীরের ন্যায় আঘাত করছে। অস্থির করে তুলছে তার কণ্ঠনালীকে। ভয় নেই প্রাণ, দেখ, আমি চলে এসেছি। গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে আছে, তাই দেরি হয়েছে। মাহির দেখল, রোজির টলমল চোখ দুটো কিঞ্চিত লাল হয়ে আছে, যেখানে এখন ভয় নয় বরং মাহিরের উপর রাখা ভরসার প্রতিচ্ছবি ফুটে আছে।
এই মুহূর্তে মাহিরের খুব ইচ্ছে করছে রোজিকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে তার ভরসাটুকু আরো দৃঢ় করতে। কিন্তু এখন তা সম্ভব নয়। তবুও সে রোজির মাথাটা টেনে বুকের বাম পাশে নিয়ে রাখল। এতক্ষণে মাহিরের ভেজা শরীর রোজির মস্তিষ্কে বোধগম্য হয়ে ধরা দিল। তৎক্ষণাৎ সে অস্থির হয়ে মাহিরের বুক থেকে মাথা উঠিয়ে ওকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে লাগল। ইস, আপনি পুরো ভিজে গিয়েছেন, মাহির ভাই। এখন কি করবেন? ভেজা শরীরে থাকলে তো ঠান্ডা লেগে যাবে। ব্যাকুলতা ভরা মেয়েলি কণ্ঠস্বরে একরাশ অস্থিরতা। রোজির কথা শেষ হতেই পরপর দুবার হাঁচির শব্দ ভেসে এলো মাহিরের থেকে। মেয়েটা আরো উতলা হয়ে উঠল, মাহিরের হাত ধরে টানতে টানতে অধিকার নিয়ে বলল, চলুন মাহির ভাই, বাসায় যাই। আপনার ঠান্ডা লাগবে। মাহির অবাক হল, ভ্রুদয় কুঁচকে এলো ওর। কণ্ঠে মৃদু ধমকের সুর টেনে বলল, পাগল হয়েছিস? এখনো কত জোরে বৃষ্টি পড়ছে। তুইও ভিজে যাবি। গেলে যাব। বাসায়ই তো যাচ্ছি, চেঞ্জ করে নিব। কিন্তু আপনি ভেজা কাপড়ে বেশিক্ষণ থাকলে আপনার জ্বর আসবে। রোজির মুখ নিঃসৃত বাক্যগুলোতে কি ছিল কে জানে? অজানা এক অনুভূতিতে মাহিরের হৃদয় তৃপ্ত হয়ে উঠল। তবে মাহির রোজির কথাগুলো নিঃশব্দে এড়িয়ে গিয়ে ওর উড়োনার এক পাশ নিয়ে মাথা মুছতে লাগল। তা দেখে রোজি পুরোপুরি ভাবে উড়োনাটা খুলে দিতে উদ্ধত হল। ভরা মজলিসে রোজির এহম কাণ্ডে মাহির চোখ গরম করে শুধালো, রোজি, কি করেছিস? উড়োনা টানছিস কেন? রোজি অবুঝের মতো তাকিয়ে বলল, উড়োনাটা খুলে দিই, আপনার মাথা মুছতে সুবিধা হবে। রোজির বোকামতে এবার মাহিরের রাগ রন্ধ্রে রন্ধ্রে সঞ্চারিত হতে লাগল। সে উড়োনাটা নিয়ে পুনরায় রোজির গা মাথায় ভালোভাবে জড়িয়ে দিতে দিতে কড়া করে বলল, এত পাকনামি না করে চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক। মাহিরের কথায় রোজির মুখখানা চুপসে এইটুকুনি হয়ে গেল। সে বুঝল তার প্রতিটি মন্তব্যই মাহিরের কাছে মূল্যহীন, মুখ ফুটে বের হওয়ার সাথে সাথেই মাহির কাগজের প্লেনের মতো ফুরুত করে উড়িয়ে দেবে। তাই আর কোন প্রকার কথা না বাড়িয়ে চুপচাপ দাঁড়িয়ে বৃষ্টি কমার অপেক্ষা করতে লাগল। মনটা তখনও তার মাহি ভাইয়ের জন্য ব্যাকুল। একটুতেই মাহিরের ঠান্ডা লেগে যায়, আজকে কি অবস্থা হবে কে জানে? ঠান্ডা লেগে জ্বর বাঁধবে মাহিরের শরীরে আর হৃদয় পূর্বে সং তার নিজেরই। অগত্যা বেশিক্ষণ স্থায়ী হল না কিশোরীর মনে গড়ে ওঠা অভিমানের ভঙ্গুর পাহাড়খানা। কিছুটা বেহায়ার মতো আবারও উড়োনার এক প্রান্ত মাহিরের দিকে ধরে বলল, মাহির ভাই, মাথাটা মুছে নেন, প্লিজ। মাহির এতক্ষণ আর চোখে মাহির রোজির কিঞ্চিত অভিমানী মুখপানেই চেয়েছিল। এই পর্যায়ে বাঁকা হেসে মাথাটা রোজির দিকে হেলে দিয়ে বলল, মুছে দে। রোজিও অবলীলায় খুব যত্ন সহকারে মুছে দিতে লাগল মাহিরের চুল। কিছুক্ষণের মধ্যে চুলে লেগে থাকা বেশিরভাগ পানিটুকুই শোষণ করে নিল রোজির সুতি উড়োনাখানা। মাহির পকেট থেকে ফোন আর ভেজা ওয়ালেট বের করল। ফোন ওয়াটার প্রুফ হওয়ায় পানিতে কোন ক্ষতি হয়নি। ফোনটা ওপেন করতেই স্ক্রিনে 50 বারের মতো মিসড কল ভেসে উঠল, যার সবগুলোই মাহিরের ম্যানেজার জাকিরের আর মীর সাদ্দাত হোসেনের। মাহির পাত্তা দিল না সেদিকে। সে আলগোছে সাইলেন্ট মুডে রাখা ফোনটার পাওয়ার অফ করে আবারও পকেটে রাখল। তারপর শার্টের হাতা বাহু পর্যন্ত গুটিয়ে নিয়ে রোজির কাঁধ পেরিয়ে বাহু আঁকড়ে নিয়ে দাঁড়ালো। গুনে গুনে একেবারে 20 মিনিট পর ঝুম বৃষ্টিটা কমে এলো। যদিও ঝিরিঝিরি বৃষ্টি তখনও পড়ছিল, কিন্তু তা ভিজিয়ে দেওয়ার মতো না। ইতিমধ্যে মানুষজন এক হাঁটু পানি পেরিয়ে যে যার মতো বাড়ির উদ্দেশ্য রওনা দিতে শুরু করেছে। মাহিরের এক হাঁটু পানি মানে রোজির জন্য তা প্রায় কোমর পেরিয়ে বুক ছুঁই ছুঁই। তবুও রোজি বইয়ের ব্যাগটা পিঠ থেকে বুকে এনে সামনের কাঁধে ঝুলিয়ে নিল। তারপর জুতা জোড়া খুলে হাতে নিয়ে পানিতে নামার সম্পূর্ণ প্রস্তুতি শেষে বলল, চলুন, মাহির ভাই। মাহির এতক্ষণ তার বোকা রোজের কাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিল। এবার সে রোজির সামনে এক হাঁটু গেড়ে বসে ওর দিকে পিঠ এগিয়ে দিল। রোজি বুঝল, মাহির কি বুঝতে চাইছে। কিন্তু সে ঘোর আপত্তি করে বলল, সমস্যা হবে না, মাহির ভাই। আমি হাঁটতে পারবো। উদ্ধৃতি চিহ্ন। মাহির সেভাবেই বসে থেকে বলল, তোকে কম কথা বলতে বলেছি, রোজ। আপনার কষ্ট হবে না? না, উঠো। রোজি ব্যাগটা পুনরায় পিঠের দিকে নিয়ে মাহিরের পিঠে উঠে পড়ল। মাহির বলল, জুতাগুলো আমাকে দে। রোজি জুতা জোড়া মাহিরের হাতে দিয়ে শক্ত করে ওর গলা ঘাড় আঁকড়ে ধরল। মাহির তার ছোট্ট রোজকে পিঠে চড়িয়ে এগোতে লাগলো নিজ গতিতে। একটা সময় ছোট্ট রোজি মাহিরের ঘাড়ে পিঠে চড়ে পুরো শহর ঘুরে বেরিয়েছে। সময় পাল্টেছে, কিন্তু তাদের এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোর অব্যক্ত অনুভূতিগুলো পাল্টায়নি। শুধু কালের গহীনে আর কিছু অপ্রত্যাশিত ঘটনার কবলে পড়ে কিছু সময় লুকায়িত ছিল, কিন্তু সময়ের এই পর্যায়ে এসে মাহির পুনরায় সেগুলো উন্মোচন করে ধরছে নিজেদের সামনে। মেইন রাস্তায় এসে ওরা গাড়িতে উঠে বসল। মাহিরের পিঠের সাথে লেপ্টে থাকায় রোজির শরীরের সামনের অংশের অনেকটাই ভিজে উঠেছে।
মাহির আর দেরি করল না। ট্রেনে বাড়িতে এসে পৌঁছালো। রোজি নমে পড়ল গাড়ি থেকে, কিন্তু মাহিরকে নামতে না দেখে গাড়ির জানালা দিয়ে মাথা ঢুকিয়ে জিজ্ঞেস করল, নামছেন না যে, মাহির ভাই? মাহির পুনরায় গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, ভেতরে যা। রোজি অবাক হয়ে শুধালো, এখন আবার কোথায় যাবেন? ভেজা জামাকাপড় চেঞ্জ করবেন না? অফিসে যাব, ওখানেই চেঞ্জ করে নেব। অফিসে জামা আছে আপনার? হুম। ভিতরে যা তাড়াতাড়ি। রোজির পা যেন ধাপ ফেলতে নারাজ। মেয়েটা কাচুমুখে বলল, এখনই গিয়ে একটা ওষুধ খেয়ে নিয়েন, তাহলে জ্বর আসবে না। ততক্ষণে মাহিরের গাড়ি সামনের দিকে গড়াতে শুরু করেছে, এবং কিছুক্ষণের মধ্যেই মূল ফটক পেরিয়ে হারিয়ে গেল সন্ধ্যার আধারে। রোজি কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে বাড়ির ভিতরে চলে গেল। তারা চিহ্ন 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 তারা চিহ্ন। রাত ৯টা। মীর পরিবারের কর্তৃগণ রাতের খাবার জোগাড়ে ব্যস্ত। মীর সাদ্দাত হোসেন ড্রয়িং রুমের সোফায় তার নির্ধারিত আসনে বসে আছেন। দৃষ্টি তার ফটকের দিকে, হয়তো বিশেষ করোর আগমনের অপেক্ষা করছেন তিনি। অন্যদিনের তুলনায় তার মুখের গাম্ভীর্যতা কয়েকগুণ বৃদ্ধি পেয়ে আছে বলে মনে হচ্ছে। শাহিদা বেগম অবশ্য কয়েকবার এসে ইনিয়ে বিনিয়ে শুধিয়েছেন, কি হয়েছে? কিন্তু আশানুরূপ কোন জবাব না পেয়ে হতাশ হয়ে ফিরে গিয়েছেন ভদ্রমহিলা। মীর মোস্তফা হোসেন ও মীর লুৎফর রহমানও বড় ভাইয়ের পাশে থমথমে মুখে বসে আছেন। চোখ মুখ জুড়ে আতঙ্কের কালো ছায়া লেপ্টে আছে, যা আগাম বিপদের পূর্বাভাস জানিয়ে দিচ্ছে। ঘড়ির দ্বিতীয় বড় কাঁটাটি যখন ২০-এর ঘরে, তখন ফটক পেরিয়ে বাড়ির ভিতরে পা রাখল মাহির। আজকে আর সাদ্দাত হোসেন ছেলেকে ডাকলেন না, বরং নিজেই উঠে মাহিরের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, মিটিং কত দূর এগুলো? মাহির স্বাভাবিকভাবে বলল, মিটিং হয়নি। কেন? কারণটা আপনার জানা? না, কারণটা আমার জানা নয়। আমি তোমার কাছ থেকে জানতে চাই, মি। সরকারের মতো ক্লায়েন্টের থেকেও তোমার কি এমন গুরুত্বপূর্ণ কাজ পড়েছিল, যার জন্য তুমি উনাকে মিটিং রুমে বসে রেখে সেই কাজ হাসিল করতে গিয়েছ? দুঃখিত, আমি বলতে বাধ্য কিংবা আগ্রহী কোনোটাই নই। মাহিরের এহম উত্তরে সাদ্দাত হোসেনের দমিয়ে রাখা রাগটা মাথাচাড়া দিয়ে উঠল। তিনি ঝংকার তুলে বলে উঠলেন, উত্তর দিতে বাধ্য তুমি? কি এমন মহা গুরুত্বপূর্ণ কাজ, যার জন্য ৫০টা কলের মধ্যে একটাও কল উঠানোর সময় পাওনি? সাদ্দাত হোসেনের এমন চিৎকার চেঁচামেচি শুনে রান্নাঘর থেকে মহিলারা সবাই ছুটে এলেন। শাহিদা বেগম ছেলের কাছে এসে উতলা হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে, বাবা? বড় ভাইকে শান্ত করতে মোস্তফা হোসেন ও লুৎফর রহমানও এগিয়ে এলেন। মোস্তফা হোসেন বললেন, ভাইজান বসবেন, আসুন, বসে কথা বলি আমরা। সবাইকে এড়িয়ে সাদ্দাত হোসেন নিজের মতো মাহিরের উপর রাগ ঝাড়তে লাগলেন, দায়িত্ব যখন পালন করতে পারবে না তখন দায়িত্ব নিয়েছ কেন? মি, সরকার আমাদের জন্য কি ছিল তোমার ধারণা আছে? দেশের টপ বিশন্যাসম্যান উনি, আর তুমি কিনা উনাকে বসিয়ে রেখে উধাও হয়ে গিয়েছ। ৪৫ মিনিটের মাথায় ফিরেও এসেছি। একদম চুপ। ফাইজলামি পেয়েছ? তোমার কি মনে হয়, এত বড় মাপের একজন মানুষ তোমার তুচ্ছ এক্সকিউজকে পাত্তা দিয়ে তোমার জন্য অপেক্ষা করবে? কেন করবে না? মিটিং এর ডেট ছিল কাল সন্ধ্যায়। কিন্তু উনার ব্যক্তিগত প্রয়োজনে গোটা একটা দিন এগিয়ে আনা হয়েছে। আর আমাদের প্রয়োজনে উনি ১ ঘন্টা পিছাতে পারতেন না? শান্ত স্বরে কাটকাট জবাব মাহিরের। চুপ করো বেয়াদ্দব। তোমার বেয়াদবি উনার ইগোতে লেগেছে। মাহির তাচ্ছিল্যের একটা হাসি দিয়ে বলল, অন্যের ইগোর কথা বলছেন? অথচ নিজের দিকে তাকিয়ে দেখুন মীর সাদ্দাত হোসেন, ইগো তো দূর, আপনার মাঝে আত্মসম্মানটুকুও অবশিষ্ট নেই। অর্থের লোভ আর জেদ আপনার ব্যক্তিত্বকে খুব বাজেভাবে গ্রাস করে নিয়েছে। এই পর্যায়ে সাদ্দাত হোসেন নিজেকে আর সামলাতে পারলেন না। তিনি মাহিরের গায়ে হাত তুলতে তেড়ে আসতে নিলে মোস্তফা হোসেন উনাকে আটকে নেন। শাহিদা বেগম আঁচলে মুখ ঢেকে ডুকরে কেঁদে উঠলেন। উর্মিলা বেগম উনাকে ধরে সোফায় বসিয়ে দিলেন। লুৎফর রহমান মাহিরের কাঁধে হাত রেখে বললেন, আব্বু, তুমি ঘরে যাও। মাহির শুনল চাচাকে। সে হনহনিয়ে সিঁড়ির দিকে হাঁটা দিল। পিছন থেকে সাদ্দাত হোসেন আগের নাই চড়া করে বলে যাচ্ছেন, আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। তোমার মতো দায়িত্ব কর্তব্যহীন বেয়াদবের এই বাড়িতে কোন জায়গা নেই। তোমার মুখ দেখতে চাই না। কথাগুলো মাহিরের কানে পৌঁছালো কি না কে জানে, কিন্তু একজনের কানে ঠিকই পৌঁছে তার হৃদয় নাড়িয়ে দিল। রোজি তার ঘরে বসে পড়ছিল। নিচের চেঁচামেচি শুনে মাত্রই সিঁড়িতে এসে দাঁড়িয়েছে।
যার ফলে প্রথম দিকের কথোপকথন শুনতে না পেলেও সাদ্দাত হোসেনের বলা সর্বশেষ কথাগুলো ঠিকই শুনতে পেয়েছে সে। আর যা তাকে আতঙ্কিত করে তুলেছে। এখন যদি মাহির ভাই সত্যি সত্যিই বাড়ি ছেড়ে চলে যায়? রোজির ভাবনার মধ্যেই মাহির ওকে পাশ কাটিয়ে নিজের রুমে চলে যায়। রোজিও মাহিরের পিছন পিছন গিয়ে ওর রুমেই ঢুকে পড়ে। মাহির মাথার চুল খামচে সোফার উপরে গিয়ে ধপ করে বসে পড়ল। এটা মাহিরের অভ্যাস বলা চলে। অতিরিক্ত রাগের সময় ওর কপালের রগগুলো খাড়া হয়ে যায় আর সাথে মাথা ব্যথা শুরু হয়। তখন চুল খামচে ধরলে একটু আরামবোধ করে সে। রোজি চুপচাপ ঘরের এক কোণে এসে দাঁড়িয়ে আছে। যা দেখে এই মুহূর্তে মাহিরের রাগ বাড়ল বইকি কমল না। সে একটু ধমক দিয়েই বলে উঠল, এখানে কি বেরিয়েছে? কি চাস তোরা? আমি আবার বাড়ি ছেড়ে চলে গেলে সবাই খুশি হবি, তাই তো? রোজি এবার এমন এক কাণ্ড করে বসল যা মাহির কোন অক্ষরে ভাবতেও পারে না। রোজি হুড়মুড় করে মাহিরের পায়ের কাছে বসে পা আঁকড়ে বলতে লাগল, প্লিজ, মাহির ভাই। আপনি আর যাবেন না, প্লিজ। আর কিছু বলতে পারল না মেয়েটা, তার আগেই কান্নার তোড়ে গলা ধরে এলো এর। বর্তমানের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিটা উপলব্ধি করতে মাহিরের বেশ কিছুক্ষণ লেগে গেল। রোজির চোখ হতে এক ফোঁটা অশ্রু গড়িয়ে মাহিরের লগ্ন পায়ে স্থান নিল। ব্যাস এতেই মাহিরের সকল ভ্রম কেটে গেল। তড়িৎ গতিতে সে মাটিতে রোজির মুখোমুখি বসে একটানে ওর নিচু করে রাখা মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরল। নিজের প্রতি নিজের রাগটা আরও বেড়ে গেল মাহিরের। সে কি করে এমন অযৌক্তিক কথা বের করতে পারল মুখ দিয়ে? যেখানে সে সব থেকে ভালো করে জানে, এই মেয়েটা কোনোদিন চাইবে না তার মাহির ভাই তাকে ছেড়ে আবার দূরে চলে যাক। রোজি ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে আবারও বলল, যাবেন না। মাহির তার হাতের বাঁধন আরও দৃঢ় করল, যেন এই ছোট্ট দেহটা বুকের মধ্যে ঢুকিয়ে নেওয়ার গভীর প্রয়াস। মাহির রোজির কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে বলল, যাব না, কখনও তোকে ছেড়ে যাব না, প্রাণ। কথা দিচ্ছি। তারা চিহ্ন 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 তারা চিহ্ন। পরের দিন রাজশাহী কলেজ গেটে মাহির আর রোজি গাড়ি থেকে নেমে কেবল দাঁড়িয়েছে, এমন সময় রাইসা দৌড়ে রোজির সামনে এসে হাজির হল। রাইসাকে দেখে রোজি হেসে মাহিরের সাথে ওর পরিচয় করে দিতে লাগল। পরিচয় পর্ব শেষে মাহিরকে বলল, মাহির ভাই, আপনি চলে যান। আমি রাইসার সাথে যাচ্ছি। মাহির ওয়ালেট থেকে 1000 টাকার নোট বের করে রোজির দিকে এগিয়ে ধরল। রোজি জানে, এখন তার আপত্তি বিফলে যাবে। তাই সে অবলীলায় তা গ্রহণ করল। মাহিরের কাছ থেকে একটু দূরে সরে আসতেই রাইসা রোজির হাত ধরে খুব উত্তেজনার সাথে বলল, রোজি, তোমার এত রিচ আর হ্যান্ডসাম কাজিন থাকতেও তুমি সিঙ্গেল কেন, বলো তো? তোমার এই সুযোগটা কাজে লাগানো উচিত। উদ্ধৃতি চিহ্ন। রোজি রাইসার কথার মানে বুঝল না। উল্টো জিজ্ঞেস করল, কিসের সুযোগ? আরে তুমি নিজের দিকে তাকিয়ে দেখ একবার, কত সুন্দরী তুমি। পটিয়ে নাও তোমার কাজিনকে, তোমাদের কিন্তু একসাথে খুব মানাবে। রাইসার আকস্মিক কথায় রোজি থমকে দাঁড়িয়ে পড়ল। মুহূর্তেই তার চোখে মুখে জমে উঠল বিস্ময়ের ছায়া। ভাষাহীন হয়ে পড়ল সে। এ কেমন তুলনা টানল রাইসা? তার আর মাহিরের সম্পর্কের কেমন রূপ দাঁড় করালো তার সামনে? রোজি নিশ্চল নির্বাক মূর্তির ন্যায় স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। রোজির অচল দৃষ্টি, নির্বাক মুখ দেখে রাইসা ওর কাঁধ সামান্য ঝাঁকিয়ে জিজ্ঞেস করল, কি হলো? এমন স্ট্যাচু হয়ে গেলে কেন? আমি ঠিক বলিনি? হতবিহ্বল রোজিকে ক্রোধের আগুন ঘিরে ধরল বোধ হয়। সে এক ঝটকায় রাইসার হাত সরিয়ে দিয়ে ক্ষুব্ধ কণ্ঠে বলে উঠল, একদম ঠিক বলনি। উনি আমার মাহি ভাই, রাইসা। আমার ভাই হন উনি, বুঝেছ? আমি এমন চিন্তা মাথাতেও আনতে পারি না। আকস্মিক রোজির এমন আচরণে রাইসা বেশ অবাক হল। আরে, তুমি এত রিয়াক্ট করছো কেন বলতো? উনি তো তোমার আপন ভাই নন। চাচাতো ভাইকে মানুষ বিয়ে করে না বুঝি? উদ্ধৃতি চিহ্ন। মানুষ যা ইচ্ছে করুক, আমি এমন কিছু কখনো করব না, কখনো না। আমি আমার মাহির ভাইকে অনেক ভালোবাসি। উদ্ধৃতি চিহ্ন। ভালোবাসো বলেই তো বলছি, বিয়ে করলে তোমরা সারা জীবন একসাথে থাকতে পারবে। তাছাড়া ভেবে দেখো, তোমাদের আলাদা আলাদা জায়গায় বিয়ে হলে এককালে তোমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হবে। রোজি তীব্র গলায় বলে উঠল, তাহলে আমি কোনোদিন বিয়ে করব না। তুমি না হয় না করলে, কিন্তু তোমার কাজিন তো ঠিকই করবে, রোজি। মানুষ বিয়ের পর নিজের বোনকেই চিনতে পারে না, আর তুমি তো হলে চাচাতো বোন। তোমার ভাবি আসলে দেখবে, উনি তোমাকে বলেই বসবেন। কিশোরী কণ্ঠস্বর ভার হয়ে এলো,
রাইসা, তুমি আমাকে বিভ্রান্ত করছো। আমার মাহির ভাই এমন না। উনি কখনো আমাকে ভুলে যাবেন না। রোজির বলা প্রতিটি বাক্যে প্রকাশ পেল রাইসার ব্যক্ত করা ভবিষ্যৎ বাণীর প্রতি চরম অবিশ্বাস আর মাহিরের প্রতি অগাধ আস্থা। রাইসা কিছুক্ষণ রোজিকে নীরবে দেখল। মেয়েটা ভীষণ ম্যাচিউর, বলা বাহুল্য বয়সের তুলনায় একটু বেশিই ম্যাচিউর। সে রোজির মনোভাব বুঝতে পারল হয়তো। আড়ালে মুচকি হেসে রোজিকে উপস্থিত সান্ত্বনা দিতে বলল, পৃথিবীতে সবাই স্বার্থপর নয়, রোজি। তোমরা চাইলে অবশ্যই সারাজীবন ভাইবোনের মতো একসাথে থাকতে পারবে। একটু থেমে রাইসা আবার নিজের মনে বলতে লাগলো, জানো, আমার কাজিন লাভস্টোরি খুব ভালো লাগে। কিন্তু আমার কপাল খারাপ, আমার সব কাজিনরা আমার হাঁটুর বয়সী। উদ্ধৃতি চিহ্ন। রাইসার এই সমস্ত কথাবার্তা রোজির মনে বিরক্তি ছড়িয়ে দিচ্ছে। মুখে স্পষ্ট অস্বস্তির ছাপ ফুটে উঠেছে। একসময় আর সহ্য করতে না পেরে কাঁপা অথচ দৃঢ় কণ্ঠে বলে উঠল, রাইসা, প্লিজ, একটু চুপ করো। এমন কথা শুনতে আমার একদম ভালো লাগছে না। কথাগুলো বলে রোজি আর পেছনে তাকালো না। চোখে মুখে বিরক্তির রেখা টেনে গটগট পায়ে ক্লাসরুমের দিকে এগিয়ে গেল। রাইসা দাঁড়িয়ে রইল সেখানেই। তার চেহারায় ঝলসে উঠল অদ্ভুত এক অভিব্যক্তি। সে রোজির যাওয়ার পানে তাকিয়ে মনে মনে আওড়াল, রোজি, তুমি ভীষণ বোকা। এত বড় হয়েও আজ শুধু ভালোবাসাই চিনলে, কিন্তু ভালোবাসার রং চিনলে না, বুঝলে না প্রণয়ের উষ্ণতা। যেদিন তুমি প্রণয়ের উষ্ণতার সাথে পরিচিত হবে, সেদিন বুঝবে তুমি তোমার কাজিনকে ঠিক কতটা আর কিভাবে চাও। তারা চিহ্ন 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 তারা চিহ্ন। সন্ধ্যা নেমেছে, দিনের সমস্ত কোলাহল আস্তে আস্তে গা ছেড়ে দিচ্ছে, অথচ ব্যস্ততম শহরের ব্যস্ততার ভাঁজ এখনো পুরোপুরি মিলিয়ে যায়নি। রাস্তার ধারে একে একে জ্বলে উঠছে দোকানের আলো, কোথাও ঝাপসা হলুদ বাল্ব, কোথাও ঝলমলে নিয়নের ঝলক। হেডলাইটের আলোতে লক্ষ্মীপুরের চৌমাথা রাস্তাটি অনন্ত স্রোতের মতো বয়ে চলেছে। ফ্লাইওভারের নিচে অন্ধকার জমে উঠেছে, বাংলাদেশের 2-4টা সাধারণ বন্ধুর মতো মাহিরের বন্ধু মহলও ব্যস্ত ফ্লাইওভারের নিচে ধোয়া উড়া চায়ের সাথে আড্ডায় মেতে উঠেছে। পারভেজ এখন অনেকটাই সুস্থ। ক্রেসের সাহায্যে নিজে নিজেই হাঁটতে পারে। সবার মধ্যে মুক্তাদিরকে অনুপস্থিত দেখে মাহির বলল, মুক্তাদির কই? পারভেজ বলল, বউয়ের সেবা করতে করতে বেচারার অবস্থা খুব খারাপ। উদ্ধৃতি চিহ্ন। মানে মানে শালা দিনের বেলা অফিসে বসের ঠেলা সামলায় আর রাতে বউয়ের ঠেলা সামলায়। এভাবে ক্রমাগত ঠেলা সামলাতে সামলাতে নিজেই ঠেলে উপরে যাবার জোগাড়। তাদের কথার মাঝেই পারভেজ কিছুটা বিধ্বস্তের ন্যায় ঢলতে ঢলতে ওদের পাশে এসে ধপাস করে বসে পড়ল। চোখ দুটোর সাদা অংশ রক্তিম হয়ে উঠেছে। চোখের নিচে কালচে আভা ফুটে উঠেছে, যাকে মেয়েদের ভাষায় বলা হয় ডার্ক সার্কেল। রাতে ঘুম না হলে যা হয় আর কি। চুলগুলো যেন বাবুই পাখির বাসা, পরনের শার্টটাও অবস্থাও বেহাল। পারভেজ রসিকতার স্বরে শুধালো, কিরে শালা, বউ থাকতেও বিবাহিত ব্যাচেলারদের মতো ছন্নছাড়া হয়ে বেড়াচ্ছিস কেন? মুক্তাদির একটু দম নিয়ে শান্ত স্বরে বলতে লাগলো, দোস্ত, তেদের ফ্রিতে মহামূল্যবান একটা উপদেশ দেই শোন, ছোট্ট এই জীবনে একটু শান্তিতে থাকতে চাইলে চির সন্ন্যাসী হয়ে যা। বিশ্বাস কর ভাই, পৃথিবীতে সন্ন্যাসীদের থেকে সুখী আর কেউ না। সাজু বলল, কি কস শালা? বিয়া না করলে বউ পামু কই? আর বাসর না করে মরলে তো পৃথিবীতে জন্মানোই বৃথা চলে যাবে। সাজুর কথা কেড়ে নিয়ে পারভেজ একটু সিরিয়াস হয়ে বলল, দোস্ত, সাম্মি কি বেশি প্যারা দিতাছে? শুধু প্যারা নয়, রীতিমতো ওই আমার গলার উপর পাড়া দিয়ে দাঁড়িয়ে আছে। ভাই, মিনিটে মিনিটে ওর মুড যতবার চেঞ্জ হয় আমার নিঃশ্বাসও ততবার পড়ে না। সারাদিন বাসায় পড়ে পড়ে ঘুমাবে, আর রাতে ঘুম না আসলে সেটা আমার দোষ। এদিকে সারাদিন অফিস করে এসে রাত জেগে ওর গোলামি করেও মন পাওয়া যায় না। একটু 19-20 হলেই সোজা হেড অফিসে ফোন। আর ওখানে তো আমার শ্বশুর পিছনে বাঁশ ভরানোর জন্য আস্ত বাঁশের থাম্বা রেডি করে রেখেছে। বন্ধুর এমন করুণ দশার কথা শুনে পারভেজ আর সাজু কৃত্রিম হাই হতাশ করতে আরম্ভ করল। এরই মধ্যে মুক্তাদিরের ফোনটা বেজে উঠল। সে ফোন স্ক্রিনের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে কলটা রিসিভ করল। সাজু ইশারায় ওকে লাউড স্পিকার দিতে বলল। ওপার থেকে সাম্মি বলে উঠল, জান, কোথায় তুমি? রাস্তায়, বাসায় যাচ্ছি। উদ্ধৃতি চিহ্ন। জান, শোন না, তোমার বেবি গোলাম জামুন খেতে চাইছে। উদ্ধৃতি চিহ্ন। আচ্ছা, আমি এক্ষুনি নিয়ে আসছি। উহু, দোকানেরটা না, বেবি হোম মেড খেতে চাইছে। উদ্ধৃতি চিহ্ন। কিন্তু জান, আমি তো গোলাপ জামুন বানাতে পারি না।
সমস্যা নেই, আমি রেসিপি সেভ করে রেখেছি। তুমি তাড়াতাড়ি আসো। মুক্তাদির একটা গভীর শ্বাস টেনে বলল, জান শোন, আমি অনেক ক্লান্ত, এখন বাসায় ফিরে রান্নাঘরে ঢোকা আমার পক্ষে অসম্ভব। আজকে দোকানেরটা দিয়েই ম্যানেজ করে নাও প্লিজ সোনা। উদ্ধৃতি চিহ্ন। উপার থেকে এবার সম্মির কর্কশ কণ্ঠ ভেসে এলো, রাখো তোর জান সোনা। 5 মিনিটের মধ্যে তোকে বাসায় দেখতে চাই। আর সাথে গোলাম জামুন বানানোর উপকরণ নিয়ে আসবি। না হলে তো জানিসই আমি কি করতে পারি। শাম্মী এক নিঃশ্বাসে কথাগুলো শেষ করে মুক্তাদিরকে কিছু বলার সুযোগ না দিয়েই কল কেটে দিল। এদিকে মুক্তাদির আকাশের দিকে তাকিয়ে আর্তনাদ করে উঠল, আল্লাহ আমাকে হয় উঠে নাও, না হয় একটা বিশাল আকারের ধৈর্যের পাড়ার উপহার দাও। আমি আর পারছি না। মাহির চায়ের কাপ হাতে নিয়ে মুক্তাদিরের কথাগুলো মন দিয়ে শুনছিল। হঠাৎ তার প্রেমিক মস্তিষ্কে কিছু অযাচিত কল্পনারা হানা দিতে লাগল। এক মুহূর্তের জন্য তার ভাবনারা মুক্তাদিরের জায়গায় নিজেকে আর শাম্মীর জায়গায় তার রোজকে বসিয়ে দিল। হ্যাঁ, একদিন তো সত্যিই তারা এই জায়গা দখল করে নিবে। তার ছোট্ট রোজটা তার অংশ নিজের মাঝে ধারণ করবে, এভাবেই ক্ষণে ক্ষণে মুড সুইং হবে তার, মাহিরকে খুব জ্বালাতন করবে। সেদিন কি মাহিরের আচরণও মুক্তাদিরের মতো হবে? সেও কি তার রোজের প্রতি বিরক্ত অনুভব করবে? না, কখনোই না। মাহির সাদরে গ্রহণ করবে তার রোজের সকল বাচ্চামো। হাসিমুখে খুব যত্ন সহকারে পূরণ করবে সমস্ত আবদার। একজন শ্রেষ্ঠ স্বামী আর শ্রেষ্ঠ বাবা হয়ে দেখাবে সে। একদিন পৃথিবীর অন্যতম সুখী দম্পতির ত্যাগ গ্রহণ করবে তাদের সম্পর্ক। তারা চিহ্ন 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 তারা চিহ্ন। শান্ত রোজির মন আজ ভীষণ অশান্ত। সকালে রাইসার কথাগুলো ক্ষণে ক্ষণে তার মস্তিষ্কে আঘাত করছে। যদি তার কথাগুলোই ফলে যায়? ধীরে ধীরে সে নিজের মনের দৃঢ়তার উপর থেকে আস্থা হারিয়ে ফেলছে যেন। দুপুরের পর থেকে চোখ দুটো মাহিরের দেখা না পাওয়ায় হৃদয়টা বড্ড তৃষ্ণার্ত, বুক ভরা অস্থিরতা। এতক্ষণ মন পুরোপুরি বইয়ের পাতায় লিপ্ত থাকা এই তৃষ্ণা অনুভূত হয়নি, কিন্তু এখন যখন পার্থিব সেই মনোযোগ বিচ্ছিন্ন হয়ে ঘুমের রাজ্যে যাত্রা করতে প্রস্তুত, তখন রোজির ছোট্ট প্রাণখানা মরুভূমির মতো হাহাকার করে উঠল যেন। মেসি ঘুমিয়ে পড়েছে, রোজি একবার তাকালো সেদিকে। তারপর আলগোছে বিছানা ছাড়ে উঠে পড়ল। রাত তখন 11:15, রোজি নিজের রুমজুড়ে পাইচারি করতে করতে এক পর্যায়ে মাহিরের রুমে গিয়ে উকি ঝুঁকি দিতে লাগল। পুরো রুমে মাহিরকে কোথাও চোখে পড়ল না, হয়তো এখনো আসেনি। রোজি নিজের রুমে না ফিরে আনমনে হাঁটতে হাঁটতে নিচে নেমে এলো। শাহিদা বেগম ডাইনিং এ কিছু একটা করছিলেন। তিনি এত রাতে ডাইনিং এ রোজিকে দেখে বললেন, এখনো ঘুমাসনি মা? কিছু লাগবে? রোজি অপ্রস্তুত হয়ে পড়ল। সে তো নিজেও জানে না সে এখানে কেন এসেছে। এই রকম পরিস্থিতি মোকাবেলা করার পূর্ব অভিজ্ঞতা না থাকায় মুখ ফসকে বেরিয়ে গেল, আমার ক্ষুধা লেগেছে বড় আম্মু। কথাটা বলে রোজি নিজেও হতবিহ্বল। শাহিদা বেগম একটু অবাক হলেন বোধ হয়। যেই মেয়েকে 3 বেলার খাবারটাই জোর করে খাওয়াতে হয়, সে মেয়ে কিনা এই অসময়ে নিজে থেকেই ক্ষুধার জানান দিচ্ছে। পরক্ষণেই ভাবমূর্তি পরিবর্তন হলো উনার। এভাবে খাওয়া দাওয়ার প্রতি আগ্রহী হয়ে উঠলে শরীর স্বাস্থ্যটা ভালো হয়ে উঠবে, ভেবে খুশি হলেন তিনি। বললেন, ক্ষুধা লেগেছে ভালো কথা। তো আবার ভাত খাবি? না থাক, 2টে পরোটা ভেজে দিচ্ছি দাঁড়া। মাংস দিয়ে খাবি? রোজি পড়ল মহা বিপদে, সে একবার নিজের পেটের দিকে তাকালো যেখানে একচুল পরিমাণ জায়গা অবশিষ্ট নেই নতুন খাবার ঢোকানোর জন্য। এবার রোজি শাহিদা বেগমের কর্মকাণ্ড লক্ষ্য করল, প্লেটে ভাত তরকারি বাড়ছেন, তিনি নিজেও এখন খেতে বসবেন হয়তো। অতঃপর নিরুপায় হয়ে রোজি বলল, অল্প ক্ষুধা পেয়েছে, বড় আম্মু। তোমার থেকে একটু খাইয়ে দাও, তাহলেই হবে। শাহিদা বেগম বললেন, এগুলো আমার জন্য বাড়ছি না, মা। তোর মাহির ভাইয়ের জন্য নিয়ে যাব। মাহির ভাই এসেছে, বড় আম্মু? উদ্ধৃতি চিহ্ন। শাহিদা বেগম হাতের কাজ চলমান রেখে জবাব করলেন, হ্যাঁ, মাত্রই এলো। এখন দুমুঠো মুখে তুলে না দিলে না খেয়েই ঘুমিয়ে পড়বে। তুইও চল, বেশি করে ভাত নিচ্ছি, এখান থেকে তোকেও দুমুঠো খাইয়ে দিব। শাহিদা বেগম খাবারের প্লেট হাতে নিয়ে মাহিরের ঘরের দিকে হাঁটা দিলেন। রোজি পানির গ্লাস হাতে গুটি গুটি পায়ে উনার পিছু নিল। মাহির খাটের উপর পা ঝুলিয়ে বসে খুব মনোযোগ সহকারে ফোনে কথা বলছে। চুলগুলো ভেজা, পরনে টি শার্ট আর ট্রাউজার, ঘাড়ে একটা মিন্ট ব্লু কালারের তোয়ালে ঝুলছে। মাত্রই গোসল করে বেরিয়েছে মনে হয়। শাহিদা বেগম খাবারের প্লেটটা বেডসাইড টেবিলের উপর রেখে তোয়ালেটা নিয়ে মাহিরে মাথা মুছে দিতে লাগলেন।
মাহির ফোন কানে নিয়েই চাইল রোজির পানে, যে কিনা খাটের একপাশে নিঃশব্দে দাঁড়িয়ে আছে, পরনে বড় করে ঝাড়লো ওয়ালা গোল ফ্রক। সুতি লাল কাপড়ের উপর সাদা ফুলের ছোট্ট ছোট্ট প্রিন্ট, ফর্সা দেহে লাল রংটা ভীষণ মানায় কিনা। লম্বা চুলের বেনি খানা পরম শান্তিতে কোমল পিঠে শুয়ে আছে। পানির গ্লাসটা তখনও হাতে। মাহিরের প্রেমময় দৃষ্টি দেখল, কোন এক দিব্য শিল্পীর নিখুঁত শিল্প দাঁড়িয়ে আছে তার সম্মুখে। উদ্ধৃতি চিহ্ন। শাহিদা বেগম বললেন, কিরে মা, গ্লাসটা টেবিলে রেখে বসো এখানে। রোজি তাই করল, গ্লাসটা প্লেটের পাশে রেখে খাটের এক পাশে বসে পড়ল। শাহিদা বেগম ভেজা তোয়ালেটা বেকনিতে মেলে দিতে গেলেন। ততক্ষণে মাহির ফোন রেখে দুই হাত পিছনে বিছানার উপর ঠেস দিয়ে ডান দিকে মাথা ঘুরিয়ে রোজির দিকে পূর্ণ দৃষ্টি দিল। রোজি পিঠটা একেবারে কুঁজো করে নিয়ে বসে সামনের দেয়ালে তাকিয়ে আছে। পিঠ কুঁজো করে বাঁকা হয়ে বসাটা এই মেয়ের বদভ্যাস বলা চলে। মাহির হাত বাড়িয়ে রোজির পিঠে আলতো করে চাপড় দিয়ে বলল, পিঠ সোজা করে বসো। অল্প বয়সেই কুঁজো বুড়ি হয়ে যেতে ইচ্ছুক? আকস্মিক মাহিরের স্পর্শ অনুভূত হতেই রোজির নাজুক দেহটি ভেতর থেকে কিঞ্চিত কেঁপে উঠল। মাহির টের পেল ছোট্ট নরম দেহখানার সেই কম্পন। তার ভেতরটা কেমন করে উঠল যেন। সে তৎক্ষণাৎ হাত সরিয়ে নিল। রোজি এবার শিরদাঁড়া টান টান করে মাহিরের দিকে ফিরে বসল। স্বভাবমতোই তার ঠোঁটের কোণে মিষ্টি এক টুকরো হাসির দেখা মিলল। শাহিদা বেগম খাবারের প্লেটটা নিয়ে ওদের মাঝখানে ফাঁকা জায়গাটিতে বসে পড়লেন। তিনি ভাত মেখে ছোট্ট একটা লোকমা রোজির মুখের সামনে ধরলেন। রোজি আপত্তি করে বলল, আগে মাহির ভাইকে দাও। এর পরেরটা তোর মাহির ভাইকে দিব। এটা ছোট লোকমা করেছি তোর জন্য। রোজি অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হয়ে লোকমাটা মুখে নিচে চিবুতে লাগল। শাহিদা বেগম এবার মাহিরের দিকে লোকমা এগিয়ে ধরলেন। তিনি ছেলেকে নিজের হাতে খাইয়ে দিতে খুবই পছন্দ করেন। তাই তো সুযোগ পেলেই ছেলের মুখে সযত্নে নিজ হাতে খাবার তুলে ধরেন। যদিও ব্যক্তিগতভাবে এই ধরনের ছেলেমানুষি কার্যক্রম মাহিরের পছন্দ নয়, সে তো নিজেই নিয়ে খেতে পারবে। কিন্তু এই সামান্য ছেলেমানুষিটুকুর মাঝে তার মায়ের আবেগ ভালোবাসা মিশে আছে, তাই সে হাসিমুখে মায়ের এই স্নেহটুকু গ্রহণ করে। খাওয়ানো শেষ করে মাহির আর রোজিকে ঘুমাতে বলে শাহিদা বেগম এটো প্লেটটা নিয়ে নিচে চলে গেলেন। উনার পিছু পিছু রোজিও চলে আসতে নিলে মাহির ওকে আটকে দিয়ে বলল, ছাদে যাব চল। রোজি একটু অবাক হয়ে বলল, এখন? না মানে এত রাতে? কোন সমস্যা? রোজি মাহিরের হাত ধরে বলল, উহু, কোন সমস্যা নেই। চলুন, যাই। তারা চিহ্ন 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 তারা চিহ্ন। আজকে আকাশে উজ্জ্বল চাঁদটার দেখা নেই। ফলে নেই কোন আলো, গভীর অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে মীর মহলের বিশাল ছাদটি। অবশ্য ছাদের একবারে কর্নারে গিয়ে দাঁড়ালে নিচের বাগান আর ফটকের সামনে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটা ল্যাম্পপোস্টের আবছা আলো এসে চোখ মুখে আছড়ে পড়বে। মৃদুমন্দ দক্ষিণা বাতাস বয়ে চলেছে আপন গতিতে। যার তোরে বাড়ির পিছনে দাঁড়িয়ে থাকা বিশাল আম গাছেটির পাতা নড়ার মৃদু শব্দ ভেসে আসছে। সেই সাথে সিঁড়ির দিক থেকে ভেসে আসছে দুজোড়া পদধ্বনি। ছাদের এক পাশে অবস্থিত কাঠের দোলনায় পাশাপাশি বসে আছে মাহির আর রোজি। রেজির মাথাটা মাহিরের কাঁধে রাখা, আর ওর ছোট্ট দেহটি মাহিরের ডান হাত দ্বারা বেষ্টিত। এত কাছাকাছি থেকেও গভীর অন্ধকারকে উপেক্ষা করে একে অপরের চেহারা দেখতে অক্ষম তারা। কিন্তু এই নিস্তব্ধতার মাঝে একে অপরকে অনুভব করার মুখ্য স্থান আর সময় যেন এটিই। রোজিকে সম্পূর্ণরূপে নীরব হয়ে থাকতে দেখে মাহির বলল, ঘুম আসছে? রোজি দুই পাশে মাথা নাড়িয়ে জবাব দিল, উহু। আবারও নীরবতা। কিছুক্ষণ পর সেই নীরবতা ভেঙে রোজি ডেকে উঠল, মাহির ভাই। হুম, আপনাকে একটা কথা বলি। কি কথা? আপনার বিয়ে হয়ে গেলে আপনি আমাকে আপনি ভুলে যাবেন, মহির ভাই? রোজির মুখে এমন অনাকাঙ্ক্ষিত কথা মাহিরকে বেশ বিস্মিত করল। সে জানে এটা তার রোজির নিজস্ব মস্তিষ্কের ভাবনা থেকে আসা প্রশ্ন নয়। তার ছোট্ট মস্তিষ্ক এত দূর ভাবতে শেখেনি। তবুও সে খুশি হল রোজির মুখে তাকে নিয়ে এমন গভীর প্রশ্ন শুনে। এই মুহূর্তে মাহিরের খুব করে মন চাইল, রোজির মুখটা একবার দেখবার। কিন্তু এই ঘোর আধারের মাঝে সামান্য এই ইচ্ছাটুকুই বিলাসিতা। মাহিরকে চুপ থাকতে দেখে রোজি আবারও বলল, কি হলো? বলুন না, তখন আমাকে আর ভালোবাসবেন না? উদ্ধৃতি চিহ্ন। মাহির এবার তার কাঁধে থাকা রোজির মাথাটা বুকে টেনে নিয়ে আরো জোর দিয়ে তার দেহখানা আষ্টে পিষ্টে নিজের সাথে জড়িয়ে নিল। তারপর শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল, তোর প্রতি আমার ভালোবাসা কোনোদিন ফুরাবার নয়, রোজ। আর না তো এক চুল পরিমাণ কমবার।
তুইতেই আমার ভালোবাসার সূচনা, যার কোন সমাপ্তি নেই। মাহিরের উত্তর এক মুহূর্তে রোজির অশান্ত মনকে নিস্তব্ধ রাতের মতোই শান্ত করে দিল। এবার মাহির জোরেসোরে রোজির গাল টেনে ধরে ওর নাকের শাখে নিজের নাক ঘষতে ঘষতে রসিকতার স্বরে বলল, আর আমার বিয়ের পর তো আমি তোকে আরো বেশি করে ভালোবাসব। মাহিরের সাথে তাল মিলিয়ে রোজিও খিলখিলিয়ে হেসে উঠল। মীর মহলের ছাদকে ঘিরে রাখা গভীর অন্ধকার আর নিস্তব্ধতা ঠেলে ভেসে এলো কিশোরীর খিলখিল হাসির শব্দ। তারা চিহ্ন 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 তারা চিহ্ন। রাত 1:30টার দিকে ওরা ছাদ থেকে নেমে এলো। তলার সিঁড়ি ঘরের পাশে একটা বড় ছাদ বারান্দা রয়েছে। এখান থেকে বাড়ির বাগান আর বাগানের পাশে সুইমিং পুলের দৃশ্যটা খুব ভালোভাবেই দেখা যায়। 3তলার সিঁড়ি পার করে 2তলায় পা রাখার সাথে সাথে ওয়াইফাইয়ের কানেকশন পেতেই মাহিরের ফোন থেকে নোটিফিকেশনের টুংটাং শব্দ ভেসে আসতে লাগলো। মাহির জানে, এগুলো কাদের কাজ। বৃহস্পতিবার রাতে তার ঘুমাবার অবকাশ নেই। এখন এদের এক একজনের প্রশ্নের উত্তর দেওয়া মাহিরের ফরজ কাজ। সে রোজিকে ঘরে পাঠিয়ে দিয়ে নিজে ছাদ বারান্দায় এসে বসল। অসুখ বলতে ছকিনা বিবির শুধুমাত্র বাত ব্যথা রয়েছে। প্রায় রাতেই সেই ব্যথার আবির্ভাব হয়। তখন তিনি আর শুয়ে থাকতে পারেন না। উঠে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলে কিছুটা উপশম হয়। আজকেও একই অবস্থা। 2তলার করিডোরে পায়চারি করার উদ্দেশ্যে ঘর থেকে বের হতেই রোজিকে দেখতে পেলেন তিনি। মাঝরাতে রোজিকে সিঁড়ির দিক থেকে আসতে দেখে তিনি কৌতূহলী হয়ে শুধালেন, বুবু, তুমি এত রাতে কই গেছিলা? ছাদে গিয়েছিলাম, দাদি। এত রাতে একা একা ছাদে গেছো কেন? ভয় করেনি? সরলা রোজির সরল উত্তর, একা যাইনি দাদি। মাহির ভাইয়ের সাথে গিয়েছিলাম। কিন্তু তুমি কেন এখনো ঘুমাওনি, দাদি? উদ্ধৃতি চিহ্ন। এখনই ঘুমাবো বুবু। যাও তুমি ঘরে যাও। ঘুমিয়ে পড়ো। রোজি ঘরে ঢুকে পড়লে সকিনা বিবি কিছু একটা ভেবে নিচে নেমে সাদ্দাত হোসেনের অফিস রুমের দিকে হাঁটা দিলেন। তার ধারণাই ঠিক, ছেলেটা তার রাত জেগে কাজ করছে। মাঝরাতে বৃদ্ধা মাকে নিজের অফিস রুমে আসতে দেখে সাদ্দাত হোসেন ব্যস্ত হয়ে পড়লেন। তিনি এগিয়ে এসে মাকে ধরে বসালেন। অস্থির হয়ে শুধালেন, আম্মা, আপনি এত রাতে? শরীর ভালো আপনার? সকিনা বিবি ছেলের মাথায় হাত বুলিয়ে অভয় দিয়ে বললেন, আমি একদম ঠিক আছি আব্বা। এখানে বসো তো, কথা আছে। সাদ্দাত হোসেন বসলেন মায়ের পাশে। সকিনা বিবি ছেলের হাত ধরে বললেন, আমরা কোন ভুল করতেছি না তো, আব্বা? উদ্ধৃতি চিহ্ন। কোন ভুলের কথা বলছেন, আম্মা? উদ্ধৃতি চিহ্ন। আমাদের মাহির আর রোজি, আমরা অন্যায় করছি, আব্বা। সাদ্দাত হোসেন বুঝলেন বিষয়টা। তিনি বললেন, আমরা যা করছি ওদের ভালোর জন্যই করছি আম্মা। উদ্ধৃতি চিহ্ন। কিন্তু আব্বা, ওদের তো। সকিনা বিবিকে থামিয়ে দিলেন সাদ্দাত হোসেন। ওটা অনেক আগের কথা আম্মা। সময় পাল্টেছে, পাল্টেছে প্রেক্ষাপট। মাহির রোজি দুজনই আমার সন্তান। আমি ওদের খারাপ চাইব না আম্মা। উদ্ধৃতি চিহ্ন। আমি জানি, আব্বা। আম্মা কথা দিন, বাড়ির কেউ যেন এই বিষয়ে কিছু জানতে না পারে। উদ্ধৃতি চিহ্ন। নিশ্চিন্তে থাক, এতদিন যখন কেউ জানতে পারেনি, ভবিষ্যতেও পারবে না।